আচ্ছা আপনাদের ভিডিও উপরে আপনি বুঝতে পারছেন অবশ্যই। আসসালামু আলাইকুম, আমি শুভ, ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। আজ আমি তোমাদের সাথে আছি আইসিটি চতুর্থ অধ্যায়ের এমসিকিউ নিয়ে। তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা এখনই ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি শুভ, ঢাকা ইউনিভার্সিটির আর তোমরা যেখানেই আসো সুন্দর মতো ক্লাসটা সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রেখে দাও। গতকাল একটু পড়াগুলো জাম্প হয়েছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা আজকে সুন্দর মতো কিছু গোছানো এমসিকিউ নিয়ে এসেছি তোমাদের প্র্যাকটিসের জন্য। আশা করি এখান থেকে ভালো সংখ্যক এমসিকিউ তোমরা কমন পাবে। সকলে ক্লাসে যুক্ত হয়ে যাও এবং নিজেদের টাইমলাইন এটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমরা এখনই ক্লাসটা শুরু করবো। ইমদাদ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আইসিটি নিয়ে অনেকটা টেনশনে আছো, বাট চিন্তা করার কারণ নেই। আমাদের চতুর্থ অধ্যায়টা একটু হয়তো মনমতো হয় নাই, আসলে আমাদেরও মনমতো হয়নি, কেন জানি না, এটা একটু এলোমেলো হয়ে গেল। বাট তৃতীয় অধ্যায় প্রথম, দ্বিতীয়, পঞ্চম, বিশেষ করে আজকে আমরা হয়তো রাত্রি তৃতীয় অধ্যায় 3.1 এর ক্লাসটা নিব। সেখান থেকে আশা করি তোমার এমন কোনো প্রশ্ন বাদ যাবে না যেটা পরীক্ষায় আসতে পারে। তুমি যে বোর্ডেরই হও না কেন, সকল প্রশ্ন তুমি সুন্দর মতো বুঝে আনসার করে আসতে পারবে। আর তারপর আমাদের প্রথম এবং দ্বিতীয়, এই দুটো অধ্যায় থেকে নর্মালি তো আমরা সকলে আনসার করেই থাকি, যে জ্ঞানমূলক বা একটু ব্যাখ্যামূলক প্রশ্নগুলো। তো সবকিছু যদি আমরা আসলে হিসাব করি, তোমাদের পরীক্ষাটা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি তুমি এই আজকে সহ আগামী 2টা দিন সুন্দর মতো পড়াশোনাটা করতে পারো। তোমরা সকলে দ্রুত জয়েন হয়ে যাও এবং নিজেদের বন্ধুদেরকে মেনশন করো। আমরা এখনই ক্লাসটা শুরু করবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম গাজী, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা সময়টা ওয়েস্ট না করে আমাদের প্রথম এমসিকিউতে জাম্প করি। দেখো, এই এমসিকিউতে আশা করি সবাই এটা লেখাটা বুঝতে পারছো। এমসিকিউতে বলা হচ্ছে যে নিচের কোনটি টেক্সট এডিটর। এই প্রশ্নটা আমাদের ঢাকা বোর্ড 24-এ এসেছে। আর এই ধরনের সিমিলার প্রশ্ন এই অপশনগুলো জাস্ট চেঞ্জ করে আরো বেশ কয়েকটা, যেমন রাজশাহী বোর্ডে, বিভিন্ন বোর্ডে এসেছে এগুলো। নাদিয়া খান একটা কথা বলেছো যে বইয়ে একটু ক্লাসটা করাইতে। হ্যাঁ, বইয়ের মাধ্যমে ক্লাসটা করানো যায়। দেখি আমরা কিছু এমসিকিউ দরকার হলে আজকে বই খুলে বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো। আচ্ছা, তাহলে এই যে প্রশ্নটা এখানে বলা হয়েছে নিচের কোনটি টেক্সট এডিটর, এর আনসারটা হবে, সবাই আনসারটা করে ফেলো। এখানে আমাদের আনসারটা হবে নোটপ্যাড। এখন আমার কথা ভাই, নোটপ্যাডটা কি শুধু পড়লেই হবে, আর কি কোনো কিছু পড়তে হবে না সাথে সাথে? আমরা নোটপ্যাডের সাথে সাথে যে সিমিলার গুলো আছে, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, এগুলো মনে রাখবো যে আমাদের টেক্সট এডিটর কোনগুলো, নোটপ্যাড প্লাস প্লাস। এগুলো সবাই লিখে রাখো খাতার মধ্যে, দেখবা যে এগুলো থেকে একটা প্রশ্ন আসবে পরীক্ষায়। নোটপ্যাড প্লাস প্লাস, দেন সাবলাইম টেক্সট। সাবলাইম যে টেক্সট এডিটর আছে, এগুলো দ্বারা আমরা বিভিন্ন ধরনের টেক্সট এডিট করে থাকি। সবাই বলো এটা ক্লিয়ার কিনা? আমাদের তাহলে এই যে HTML বলো বা বিভিন্ন ধরনের যে আমাদের লেখালেখির কাজগুলো থাকে, এগুলো আমরা বিভিন্ন এডিটরের মাধ্যমে করে থাকি। নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট আমরা অনেকেই ভুল করি, এটা তোমরা সবাই সুন্দর মতো লিখে রাখো। তাহলে এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের নোটপ্যাড। তাহলে আমরা কি বললাম যে আমাদের নিচের কোনটি টেক্সট এডিটর? নোটপ্যাড
নোটপ্যাড প্লাস প্লাস এবং হচ্ছে সাবলাইম টেক্সট। দেন আমরা যদি আমাদের সেকেন্ড এমসিকিউতে তাকাই, সবচেয়ে বড় হেডিং ট্যাগ নিচের কোনটি? এখানে আমি জাস্ট দুইটা বোর্ড লিখেছি, কিন্তু এছাড়াও এটা অলমোস্ট সব বছরই আসলে দেখা যায়। বিশেষ করে দেখো ঢাকা বোর্ড 23-24 পর পর সেম অপশন সহ একই প্রশ্ন দুইবার এসেছে। এছাড়া অন্যান্য বোর্ডে দেখা যায় অপশনগুলো একটু চেঞ্জ করে দিবে। এখানে H1 H2 H3 H4 মানে H6 দেওয়া আছে, জায়গায় 4 দিবে, নতুন প্রশ্ন হয়ে গেছে। বাট প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে এটাই যে আমার সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি, সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটি। তাহলে এটা আনসারটা সব ঝটপট করে ফেলো। আর তোমরা যারা আনসার করছো, আনসারের সময় এখানে অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে, যেমন এখানে হচ্ছে 2, তো 2 এর এভাবে আনসারটা করবে। কারণ আমাদের এবং তোমাদের আমি যখন কথা বলছি তোমরা একটু ওটা হচ্ছে 20 বা 30 সেকেন্ডে ডিলেতে পাচ্ছ। তো দেখা যাবে আমি হয়তো 3 নম্বর প্রশ্নে আছি, তুমি 2 এর আনসারটা বললা, এজন্য 2 এর এভাবে আনসার করবে সবাই। এক্স্যাক্টলি, একজন এখানে আনসার করছো 2D, বাট 2Dটা হবে না। কেন হবে না? এখন এই জিনিসটা হচ্ছে তোমাকে যদি আমি বলি 1 বড় নাকি মানে ক্রমের দিক থেকে কে আগে, 1 আগে নাকি 6 আগে? তুমি ক্লাসে তোমার রোল হচ্ছে 1, তোমার বন্ধুর রোল হচ্ছে 6, তাহলে কে আগের দিকে আছে? তুমি আগের দিকে আছো। তাহলে এই HTML এ যে আগের দিকে থাকবে সে হবে সবচেয়ে বড়। তাহলে ক্রমটা সবাই লিখে ফেলো এখানে, যে আমাদের HTML এর মধ্যে H1 জিনিসটা আমি গতকাল এভাবে লিখতে বলছিলাম যে H1 যখন লিখবা এটা সবচেয়ে বড় করে লিখবা, তার থেকে একটু ছোট করে লিখবা হচ্ছে তুমি H2, তার থেকে আরেকটু ছোট করে লিখবা হচ্ছে H3, তার থেকে আরেকটু ছোট করে লিখবা H4। এভাবে তুমি যদি লেখো তাহলে তোমার হচ্ছে জিনিসটা ইজিলি মনে থাকবে। তুমি নিজেভাবে লেখো। তাহলে বলো সবচেয়ে বড় এডিটরটাকে আর সবচেয়ে ছোটকে, দুইটা বলে ফেলো। সবাই বলো তাহলে আমাদের এই যে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি এবং সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটি, দুইটাই বলো। পরীক্ষা হয়তো বড় আসবে, নয়তো ছোট আসবে, বাট এভাবেই প্রশ্নগুলো আসে। হ্যাঁ, সবাই ঝটপট আনসারটা করে। এটা কি হবে? 2 এর এ ঠিক আছে, তাহলে তোমরা বলো সবচেয়ে ছোট কোনটি? H1 H6 এভাবে লিখো। আমাদের HTML এর মধ্যে যে বিভিন্ন ধরনের আমাদের টেক্সট, মনে করো তুমি হচ্ছে একটা ছকের মধ্যে একটা হেডিং দিতে চাও, তো হেডিংটা অবশ্যই বড় হাতে দেওয়া লাগবে। তো যত বড় দিতে চাও H1, যদি তার থেকে একটু ছোট দিতে চাও H2, এভাবে ক্রমান্বয়ে H6 পর্যন্ত যাবে। সবাই এটা H6 টা মাথায় রাখো। পরীক্ষার সময় দেখা যাবে H7 দিয়ে দিবে, অনেকে ভুল করে H7 আগে আসবে, মনে করবে নাম্বার যত বড় হবে লেখাটা তত ছোট হবে। আসলে কিন্তু এমন না, H1 থেকে H6। ক্লিয়ার এগুলা? দেন আমরা আমাদের নেক্সট এমসিকিউতে যাই। 3 নম্বর এমসিকিউতে বলা হয়েছে তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি? এই যে তালিকা জিনিসটা তোমাদের মাঝে ভাই তোমাদের এটা অনেক সুন্দরভাবে পড়াইছে, আশা করি তোমরা এটা সবাই পারবা। তালিকা তৈরি করার জন্য, হ্যাঁ, নুসরাত জাহান ইতি একটা কমেন্ট করছো H1 বড় এবং H6 ছোট। তোমরা সবাই এভাবে কমেন্ট করবা, তাহলে তোমাদের জিনিসটা ভালো মতো মনে থাকবে। একজনে একটা ভুল, এটা হয়তো টাইপ করতে ভুল করছো, সবচেয়ে ছোট H2 না, H2 হচ্ছে H1 থেকে একটু ছোট। আলিনা খানম, তুমি হচ্ছে জাস্ট ডি না লিখে কত এডি, যেমন এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, এভাবে আনসার করো যে 3 এর ডি। হ্যাঁ, ছোট হচ্ছে H6। এইভাবে তোমরা মজা নিও না, ওটা হয়তো প্রিন্ট টাইপিং একটু মিস্টেক হয়েছে, H1 লিখতে গিয়ে H2 লিখে বলছে। তোমরা এটা আনসার সবাই। তাহলে আমাদের যে একটা আমরা HTML লেখার সময় বিভিন্ন ধরনের তালিকা তৈরি করে থাকি, অর্ডার তালিকা, আনঅর্ডার তালিকা, যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, রাইট, তাই না? তো এগুলোর পাশাপাশি এই অর্ডার লিস্টের আন্ডারে কিন্তু আমাদের প্রত্যেকটা লিস্টের জন্য লিস্ট আইটেম ট্যাগটা ইউজ করতে হয়। তাহলে আমার যে তালিকা তৈরির জন্য আচ্ছা, এখানে হঠাৎ করে হচ্ছে পিছিয়ে একটু কাজ চলছে, তো এই জন্য অনেক জোরে আওয়াজ আসলো। তো আমাদের তালিকা তৈরির জন্য অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, লিস্ট আইটেম, তিনটাই হচ্ছে আবশ্যকীয়। বলো এটা ক্লিয়ার কিনা সবার? আকাশ খান মনে হয় মাত্র জয়েন করেছো। আমার নাম হচ্ছে শুভ, আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, সবগুলোই হবে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, লিস্ট আইটেম। নিশিতা জাহানের মতো সবাই হচ্ছে এভাবে কমেন্টগুলো পুরো বিস্তারিত লিখে ফেলো, তাহলে তোমার জিনিসটা হচ্ছে মুখস্থ হয়ে যাবে এখানেই। দেন 4 নম্বরে দেখো যে আমাদের এখানে একটা HTML কোডটা দেওয়া হচ্ছে, আমি কোডটা এখানে লিখি তোমাদের জন্য, তাহলে তোমাদের একটু ইজি হবে। যে এখানে বলা হচ্ছে কোডের মধ্যে প্রথমত প্যারাগ্রাফ, শুরু হয়েছে ওপেনিং ট্যাগ, তারপর লেখা হচ্ছে এরপরে হচ্ছে এখানে লেখা হচ্ছে স্যুপ। তো স্যুপকে আমি অনেকভাবে এভাবে মনে রাখতাম যে সুপেরিয়র উপরে থাকবে, তো স্যুপের মধ্যে হচ্ছে 2, দেন স্যুপটা শুরু হয়েছে আবার শেষ হয়ে গেছে এখানে। তারপরে হচ্ছে লেখা বি, বি এর এখানে লেখা হচ্ছে সাব, সাব দিয়ে হচ্ছে 2, দেন হচ্ছে আবার এটা শেষ হয়ে গেছে।
তোমরা এগুলো হচ্ছে ভালো মতো করো, একটু পরে আমরা হচ্ছে একদম লাইক ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, যে একদম একসাথে হচ্ছে 4-5টা আনসার বলে যাবো। তো প্রথম দিকে এগুলো একটু ব্যাখ্যা করছি এর জন্য। তাহলে তাই এখানে হচ্ছে প্যারাগ্রাফ শুরু হয়েছে, এটা আবার শেষ হয়ে গেছে। এটা আমাদের একটা কমন মিস্টেক, আমরা হচ্ছে HTML এ ট্যাগটা শুরু করি, ওপেনিং ট্যাগটা দেই, কিন্তু ক্লোজিং ট্যাগটা দিতে ভুলে যাই পরীক্ষা হলে তাড়াহুড়োর সময়। তখন দেখা যায় পুরো নাম্বারটা তো কেটে যাবে এর জন্য। তাহলে এই আনসারটা কি হবে সবাই বলো তো? এটা কিন্তু একটু ট্রিকি। 4 নম্বরের আনসারটা কি হবে সবাই ঝটপট লিখে ফেলো, অনেকে ভুল যাচ্ছে এখানে। অ্যাকুয়াম্যানের কিং আর্থার লিখলো হচ্ছে 4 এর বি, তো এটা 4 এর বি তো হবে না আশা করি, এ স্কোয়ার। আচ্ছা, দুইটা আসলে অপশন দেখতে একই রকম মনে হচ্ছে। আচ্ছা, এখানে দুটো অপশন আসলে সেম হয়ে গেছে, তো যেটা আনসার করে একই হবে। তো এটা হচ্ছে আমাদের টাইপিং একটু ঝামেলা হয়েছে, এটা হবে আমাদের 4 এর এ বা 4 এর বি, তোমরা যেটাই বলো ঠিক আছে। বলো, এটা ক্লিয়ার? হ্যাঁ, একজনে এখন আনসার করছো 3 এর ঘ, হ্যাঁ ক খ এক্স্যাক্টলি। এখানে আমাদের হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে একটু, আসলে এটা খ নাম্বারটা এই টুটা সামনে দেওয়ার কথা ছিল, বাট নিচে দেওয়া হয়েছে। হ্যাঁ সবাই বলো 4 এর এ এবং বি দুইটাই হবে। তারপর 5 নাম্বারটা দেখো। তাহলে সবাই 4-5 আনসারটা ইতিমধ্যে দিয়ে ফেলছো আশা করি। হ্যাঁ এক্স্যাক্টলি। এই তামিল, তোমাকে বললাম না, তোমরা জাস্ট এবিসি না লিখে ক্রমিক নাম্বার সহটা লিখবে, যে কত এর কত বিয়ে হবে, যে 4 এর এ নাকি 2 এর এ। হ্যাঁ, আর তার থেকে বড় কথা, আগেটাকে তোমরা বুঝতে পারছো এমসিকিউটা, যে আমাদের যেহেতু এ, তারপর দেখো টুটা হচ্ছে সুপের মধ্যে আসছে, তাহলে এটা অবশ্যই টুটা উপরে চলে গেছে, এ স্কোয়ার। তারপর তুমি বি লিখছো নর্মালি, বি আসছে, দেন সাবের মধ্যে হচ্ছে 2, তার মানে দুইটা নিচে যাবে। তাহলে এ লিখলা সুপে 2, তাহলে হচ্ছে দুইটা উপরে গেল, দেন বি, সাবে হচ্ছে 2, তার মানে বিটা নিচে আসলো। সুপ হলে উপরে সুপেরিয়র, সাব হলে নিচে। আমরা বলি না সাব পোস্ট মানে অমুক পোস্টের অধীনে, মানে তোমার নিচে হলো হচ্ছে সাব আর উপরে হচ্ছে সুপেরিয়র, সুপ। ক্লিয়ার? দেন এখানে বলা হচ্ছে এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? ঢাকা বোর্ড 24-এর প্রশ্নটা এসেছে। এ ট্যাগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট ট্যাগ। আমরা যখন আমাদের ওয়েব পেজ তোমাকে ডিজাইন করতে বললাম, তুমি ডিজাইন করলা, এখন এই ওয়েবসাইটের মধ্যে তুমি যদি অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ককে সংযুক্ত করতে চাও, অর্থাৎ লিঙ্ক ইউজ করতে চাও নিজের, যেমন দেখা যায় আমরা যখন হচ্ছে ইউটিউবই চালাই, ইউটিউবের মধ্যে আমরা ইউটিউবে একটা ছবিতে ক্লিক করলে ওই ভিডিওটা প্লে হয় না, এই জিনিসটা হচ্ছে লিঙ্ক। ভিডিও যেখানে প্লে হবে ওই পেজের সাথে আমাদের হোম পেজটা কানেক্টেড থাকে। তুমি এরকম যদি লিঙ্ক করতে হয়, লিঙ্ক ইউজ করতে হয়, তখন আমরা এই এ ট্যাগটা ইউজ করি। এ ট্যাগের মধ্যে আমাদের এখানে যেটা হবে ওটা হচ্ছে এর একটা ওপেনিং ট্যাগ থাকবে আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকবে। আর এই যে এই ওপেনিং ট্যাগের মধ্যে আমরা এগুলো যা যা লিখি এগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউট। শুধু এই ট্যাগে না, যে কোনো কন্টেইনার ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাগের এই দুইটা হচ্ছে যে অ্যারো আছে, অ্যাঙ্কেল থাকে, এগুলো মাঝখানে যা লেখে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এখন প্রশ্ন বলা হচ্ছে যে এই লিংকের ক্ষেত্রে কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? সবাই আনসার কুইকলি বলে ফেলো, যে 5 এর কত হবে? একজনে বলছো সানজিদা ইসলাম সানজু 5 এর এ। তারপর হচ্ছে, আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করি যে ক্লাসে বেশি মেয়েরাই কমেন্ট করে, ছেলেদের কমেন্ট কোথায়? সুমাইয়া ইসলাম বললা এ, আর ছেলে একজনে কমেন্ট করছে যার নাম পরে কষ্ট হয়ে গেছে, আব্দুর রহিম 5 এর এ। তাহলে তোমরা সবাই এখানে এ বলছো, এক্স্যাক্টলি। এখন এইচরেফ যেটা, এটা একটা অ্যাট্রিবিউট, টার্গেটও একটা অ্যাট্রিবিউট, কিন্তু ব্ল্যাঙ্কটা কি? ব্ল্যাঙ্কটা হচ্ছে এই টার্গেটের একটা ভ্যালু। সাপোজ তুমি এরকম লিখলা টার্গেট, এই যে এই টার্গেট আসলে এখানে লিখলা, তারপর তুমি এই যে এখানে ইকুয়াল দিয়া ডাবল কোটেশন এখানে লিখবা ব্ল্যাঙ্ক। তাহলে আমাদের এই যে টার্গেটের ব্ল্যাঙ্কটা, এটা হচ্ছে টার্গেটের একটা অ্যাট্রিবিউট ভ্যালু, কিন্তু নিজে কোনো অ্যাট্রিবিউট না। বলো এটা সবাই ক্লিয়ার কিনা? বলো যে 1 থেকে 5 নাম্বার কি সবার ডান কিনা? সবাই বুঝতে পারছো 1 থেকে 5? হ্যাঁ, একজনে বলছো লেখাটা আরেকটু জুম করলে ভালো হয়, লেখা দেখা যাচ্ছে না। তুমি তোমার মোবাইলটা দেখো তো হচ্ছে যে ফুল স্ক্রিনে করো তাহলে। আরেকটু চাইলে জুম করা যাবে, যেমন হচ্ছে আমি যদি এখানে প্রশ্নটা আনি, আচ্ছা তোমরা একটু লেখাটা একটু ছোট মনে হচ্ছে নাকি? আমাদের এখান থেকে তো ঠিকই দেখা যাচ্ছে। আচ্ছা আমি প্রশ্নটা পড়ি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে?
প্রশ্নটা দিনাজপুর বোর্ড 23, রাজশাহী বোর্ড 24, আর বিগত সালে আরো অনেকবারই এসেছে। অপশন হচ্ছে 2, 3, 8, 5। 4, 5 দিলে ভালো হইতো, 8, 5 কেন দিলাম? তাহলে একটি ওয়েবসাইটের কতটি অংশ থাকে? সবাই আনসার করে ফেলো। 6 এর কত হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। কিং আর্থার যেটা বলছে হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তোমার যে টার্গেটের মধ্যে বেশ কয়েকটা ভ্যালু থাকে, ব্ল্যাঙ্ক, দেন হচ্ছে অ্যাবাউট, মানে বেশ কয়েকটা থাকে, এই জায়গাতে 4টা থাকে। তোমাদের এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে 6 নাম্বারটা আনসারটা বলে ফেলো। এক্স্যাক্টলি। হ্যাঁ, মিশু এলিনা বলো 6 এর বি। তো এই যে অ্যাজ ইউজুয়াল ক্লাসের মধ্যে মেয়েদের কমেন্টে বেশি দেখা যাচ্ছে, ছেলেরা মনে হয় এই টাইমে ঘুমিয়ে থাকে সবাই, বা জুমার নামাজ পড়ে এসে খাবার খেয়ে সবাই ঘুম দিচ্ছে একসাথে। ছেলেদের কমেন্ট দেখা যাচ্ছে না তেমন একটা। এমডি লিমন আহমেদ, তুমি করো কি কমেন্টটা তাড়াতাড়ি করে ফেলো যে এখানে আসলে কোনটা আনসার হবে। 6 এর কি হবে? 6 এর আনসার হচ্ছে 2টি হবে। এটা অনেকে ভুল লিখছো, 3টি না 2টি। তুমি যখন একটা ওয়েবসাইট বানাবা, ওয়েবসাইটে তুমি হচ্ছে ডেটাগুলো নিবে, আবার সার্ভার থেকে তোমাকে ডেটা দেওয়া হচ্ছে, মানে একজন হচ্ছে প্রেরক আর একজন হচ্ছে প্রাপক। এই দুজনের সমন্বয়ে মূলত একটি ওয়েবসাইট তৈরি হয়। তো ওয়েবসাইটের অংশ হচ্ছে 2টি। এটা হচ্ছে আনসার হবে এ। না, 6 এর হবে আনসার এ, 2টি। তারপর দেখো 7 নাম্বার, HTML এর যে ওয়েব পেজ, তুমি HTML একটা ওয়েব পেজ তৈরি করলা, তারপর তোমার তো ফাইলটা সেভ করতে হবে। তো সেভ করার পর একটা এক্সটেনশন দেওয়া লাগে। এক্সটেনশন জিনিসটা কি? এক্সটেনশন জিনিসটা হচ্ছে এই জিনিসটা নির্ধারণ করবে আমার এই ফাইলটা কেমন ফাইল হবে। যেমন তোমরা আমাদের কাছে পিডিএফ চাও, তাই না? পিডিএফ মানে কি? ওটা হচ্ছে একটা ডকুমেন্ট ফাইল। পিডিএফ এর পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। পোর্টেবল মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। তার মানে এই যে, তেমন আবার ছবি শেষে থাকে জেপিজি, জেপিইজি, পিএনজি, রাইট? তার মানে এই যে এক্সটেনশনটা, এটা ডিটারমাইন করে এই জিনিসটা আসলে কেমন। তুমি জেপিজির আগে যা ইচ্ছা নাম দাও, কোনো সমস্যা না, ওটা জিনিসের একটা ছবি থাকবে। তো তেমনি আমাদের HTML এর ক্ষেত্রে আমরা যখন HTML কোডটা লিখি, এই যে এডিটর কি বলছিলাম, সাবলাইম টেক্সট, নোট, নোটপ্যাড প্লাস প্লাস, তাই না? এগুলোতে তুমি HTML কোডটা লিখলা, তারপর তো সেভ করতে হবে। তো সেভ করার সময় এক্সটেনশনটা কি হবে? হ্যাঁ, 7-এর আনসার অনেকে চলে আসছে, এটা বলা শুরু হয়ে গেছে। এমডি আকাশ, মিম ইসলাম সবাই এটা ঠিক আনসার দিয়েছে। নাহিদুল ইসলাম, যে এতক্ষণে আকাশ নাহিদুল এতক্ষণে ঘুম থেকে উঠছে। হ্যাঁ, আরশি আরবা 7 এর বি, ঠিক আছে। দেন ফয়সাল আহমেদ আবির, ওটা সবচেয়ে সুন্দর হয়েছে, ও পুরোটা লিখে দিয়েছে .html.htm। তোমরা এইভাবে কমেন্ট করো, জাস্ট 7 এর বি না, পুরো আনসারটা সহ লিখো, তাহলে তোমাদের জিনিসটা ভালো মতো মনে থাকবে। নুপুর সরকার হীরা 7 এর বি। হ্যাঁ, কেউ কেউ 7 এর এ বলছো কেন? 1 এবং 2 না, .txt, এটা তো HTML এর জন্য না। txt তুমি নরমালি কোন একটা টেক্সট লিখলা। HTML এর জন্য আমাদের দুইটা হচ্ছে এক্সটেনশন থাকবে, একটা হচ্ছে .html আর একটা হচ্ছে .htm। তো পরীক্ষায় আমরা যদি এটা না পড়ে যাই, অনেকে মনে করবে যে স্পেলিং মিস্টেক হয়েছে, এলটা হয়তো দেয় নাই, তাহলে এলটা HTML-টা হবে না। আসলে এমন না। তুমি যখন ইন্ডেক্স ডট বা যে কোনো নাম দেয়া .html লিখবা অথবা .htm লিখবা, দুইটি তোমার HTML কে নির্ধারণ করবে। তারপরে হচ্ছে, হ্যাঁ, তোমরা এখন হচ্ছে 8 নম্বরে চলে আসো, যে টেবিলের বডিতে শাড়ি তৈরি করতে কি ব্যবহার করা হয়। আগে তোমরা আমাকে এটা বলো যে শাড়ি, এইটার ইংলিশ কি হবে? এটা কিন্তু যে ওই শাড়ি না, যে আমাদের বাসায় মা বোনরা যে শাড়ি পরে, ওটা না কিন্তু। এই যে শাড়ির ইংলিশটা কি হবে, এটা বলো আমাকে সবাই। প্রসন্ন দেবনাথ, বি জাস্ট বি না লিখে কত এর বি, এটা এভাবে লিখতে হবে। হ্যাঁ, জান্নাতুল আঞ্জুম আনিশা সুন্দর মতো HTML.htm এটা লিখছে, এটা এভাবে লিখতে হবে এগুলা। 7 এর বি, ঠিক আছে। এখন সবাই 8 এর মধ্যে আসো। হ্যাঁ, অনেকে সুন্দর মতো আনসার দেওয়া শুরু করে ফেলছো, আমি নামটা দেখি, এটা উম্মে হাবিবা। আচ্ছা, বাকিরা এখনো কোনো এক কারণে, হ্যাঁ, আমাতুল্লাহ মহুয়া, তোমারটা ঠিক আছে, যে টেবিল রো বলা হয়, শাড়িকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে রো। তাহলে এখন আমার HTML এর ক্ষেত্রে একটা টেবিলের যে রো, এটা কিভাবে লিখবো? অবশ্যই আমরা আগে বলছিলাম আমাদের HTML হচ্ছে একটা ইউজার ফ্রেন্ডলি, তাই না? তার মানে কি, এটা এমন ভাবে আমরা ট্যাগগুলোর নামকরণ করছি যেন আমরা ট্যাগগুলো দেখলেই বুঝতে পারি এটা কিসের ট্যাগ। তাহলে টেবিল রোকে আমি কি লিখলে আমার জন্য সবচেয়ে সুবিধা হয়? টি আর না, টি আর এদিকে আর, এই দুটোকে আমি কম্বাইন করে টেবিল রো লিখলাম। আর এটা যেহেতু একটা কন্টেনার ট্যাগ, অবশ্যই এটা একটা ক্লোজিং ট্যাগও থাকবে। বলো তো এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, বলো 8 নাম্বারটা সবাই ক্লিয়ার কিনা? আমাদের শাড়ির ইংরেজি হচ্ছে রো। তো একটা টেবিলের রোকে আমরা কি ধারা লিখলে আমাদের জন্য সবচেয়ে বেশি হয়, সুবিধা হয় মনে রাখাটা? টেবিলের টি, রো এর মধ্যে হচ্ছে আরটা, টেবিল রো, টি আর। দেন 9 নাম্বারটা দেখো, ইউআরএল হলো ওয়েব পেজের কি। এটা অনেকটা জ্ঞানমূলক। তো ইউআরএল হচ্ছে ওয়েব পেজের কি হবে, এটা অনেকেই পারবা, আমি এটাতে বেশি টাইম দিব না। এটা হচ্ছে আমাদের ওয়েব পেজের ঠিকানা বা অ্যাড্রেস। আমাদের ইউআরএল যেটা ইউনিফর্ম রিসোর্স লোকেটর অথবা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, তুমি যেটাই বলো না কেন, ইউনিফর্ম ইউনিভার্সাল দুইটাই কারেক্ট। তাহলে এটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা ওয়েব পেজের ঠিকানা।
তাহলে 9 নাম্বারটা, এটা তোমরা ছোট লাইনটাকে শুধুমাত্র লিখে ফেলো যে ইউআরএল হচ্ছে একটি ওয়েব পেজের ঠিকানা বা অ্যাড্রেস। 10 নাম্বারটা, ইউআরএল এর তৃতীয় অংশের নাম কি? এটা অনেকেই হয়তো পারবে না। আমাদের একটা ইউআরএল কে বিভিন্ন কয়েকটা ভাগে ভাগ করা হয়। সুন্দর মতো হচ্ছে সবাই। এখন সবাই 10 নম্বরে চলে আসো। 9 এর ঘ, ঠিক আছে। উম্মে মায়েশা, বিথি ইসলাম। আমি ছেলেদের নাম কেন খুব একটা খুঁজে পাই না। ইয়াসমিন, আমি এটা ইয়ামিন মনে করছিলাম যে একটা ছেলের নাম হয়তো পাইছি, তাও দেখে এটা ইয়াসমিন হয়ে গেল। তোমরা এই যে 10 নম্বরটা আনসার করো। হ্যাঁ, 9 এর ঘ, ঠিক আছে। 10 নম্বরটা ঝটপট 10 নম্বরে আসো। এটা প্রথম কমেন্ট আমাদের করেছে হচ্ছে পলক সূত্রধর। যাই হোক, ছেলেরা কমেন্ট করাতে একটু আগে আছে। হ্যাঁ, এখন 10 নম্বর হচ্ছে আচ্ছা এটাও মেয়ে, হামজা মিম। সবাই হচ্ছে হ্যাঁ 9 না, এখন 10 নম্বর আনসার চলে আসো। সাইফুর রহমান হাবিব, হাসিব। মিরাজুল ইসলাম মুরাদ নাকি মরাদ। আচ্ছা, সুন্দর মতো হচ্ছে। এখন তোমরা সকলে তাহলে 10 নম্বর হচ্ছে ইউআরএল এর তৃতীয় অংশের নাম কি? আমরা যদি দেখি ইউআরএল এর আমাদের বিভিন্ন অংশ থাকে। প্রথম অংশ থাকে প্রোটোকল। প্রোটোকল জিনিসটা কি? ওই যে মন্ত্রীদের প্রোটোকল নিয়ে যাচ্ছে, মানে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে নিয়ে যাওয়াটা। এই তুমি যে ওয়েবসাইটটা বানাচ্ছ, এটা আমার ইন্টারনেটে কিভাবে থাকবে বা কিভাবে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাবে, এর কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, ওগুলোকে আমরা বলি প্রোটোকল। যেমন মেল পাঠানোর সময় হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপি। তোমরা যে ফোনে কথা বলো এই মেসেঞ্জারে বা হচ্ছে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, এগুলোতে কিভাবে হয়? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকলের মধ্যে থেকে ভয়েসটা যাবে, ভিওআইপি। তো তেমনি আমাদের নরমালি একটা ওয়েবসাইট ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোটোকল থাকে এসটিটিপি অথবা এসটিটিপিএস। তারপর তুমি হচ্ছে এখানে ডোমেনের নাম দিলা, লাইক মনে করো হচ্ছে পড়ো এইচএসসিয়ান একাডেমিক কেয়ার হচ্ছে .com, এরকম একটা দিলা। এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। তো ডোমেইন নেমের পরে থাকে আমাদের ফোল্ডারের নাম, তারপর থাকে ফাইলের নাম। তাহলে কি বললাম? প্রোটোকল। আমি এটা লিখে দিই ভাবে, প্রোটোকল। তারপর হচ্ছে ডোমেইন নেম ডিএন। তারপরে আমি দিই হচ্ছে ফোল্ডার নেম বা পাথ নেম। এটাকে আমরা বলি যে ফোল্ডার বা পাথ, ফোল্ডার অথবা পাথ নেম। পাথ মানে কি? ঠিকানা বা রাস্তা, এরকম। আর তারপর হচ্ছে ফোর্থ হচ্ছে আমাদের ফাইল নেম। তাহলে থার্ড নাম্বারটা আমার কি হবে সবাই বলতে? এখন প্রোটোকল, ডোমেইন নেম, ফোল্ডার নেম, আর হচ্ছে ফোল্ডার বা পাথ। আমি এটা কি লিখলাম? PATH হবে, PRT না, পাথ নেম। আর হচ্ছে লাস্টে ফাইল নেম। তাহলে আমাদের 10 নম্বরের আনসার হবে বি, পাথ। সবাই বলো 1 থেকে 10 ক্লিয়ার কিনা? হ্যাঁ এক্স্যাক্টলি, নাইম আহমেদ, 10 এর খ হবে। তাহলে সবাই বলো 1 থেকে 10 ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এক্স্যাক্টলি। এটাকে জিৎ সেন, ঘুম আসতেছে। হ্যাঁ, এখন শুক্রবারে সবাই খাই দেওয়া হচ্ছে, ঘুম আসবে এখন। আমাদের ঘুমানোর কথা ছিল, বাট তোমাদের পরীক্ষার কারণে আমরা এখানে জেগে আছি। তারপরে হচ্ছে আমরা আশা করি 10 সবাই বুঝতে পেরেছি। 1 থেকে 10 আবার ডান। এখন 11 নম্বরে দেখো, ওয়েবসাইটের একক ঠিকানা কি? এটা নিয়ে কি আর বলবো? একটু আগে আমরা বলেছিলাম এটা ওয়েবসাইট বা ওয়েব পেজ একক ঠিকানা হচ্ছে আমাদের ইউআরএল, রাইট? এটা তোমরা হচ্ছে এরকম পুরো লাইনটা লেখো যে ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে ইউআরএল। তারপর 12 নম্বরে দেখো, সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? তুমি বলতে পারো না যে google.com, আমার এরকম ডোমেইন থাকতে পারে না, আমার নাম দিয়া .com, আমি কেন পাচ্ছি না? বা আমি এরকম ডোমেইন কিনতে গেলে আমার কেন টাকা দেওয়া লাগছে? তুমি যদি একটা কমার্শিয়াল ডোমেইন যেমন .com একটা কিনো, তোমার দেখা যাবে ইয়ারলি কিছু টাকা এখানে পে করতে হবে। তো তুমি পেটা করছো কাকে? তার মানে এই যে ডোমেইন নেম, এগুলো কারা কন্ট্রোল করে বলো তো? এই প্রশ্নের আনসারটা বলো। মাইক্রোসফট? মনে তো হয় না। গুগল? অনেকে মনে করবে হ্যাঁ গুগল করতে পারে, তো অনেক বড় কোম্পানি। তারপর হচ্ছে ইয়াহু। এই তিনটার একটাও না। এটার জন্য আমাদের যে সংস্থা, ওটা হচ্ছে আইক্যান। 10 এর খ, 12 এর খ। তোমরা সবাই এখনো হচ্ছে 10 এর খতে আসছো কেন? 12, হ্যাঁ সরি 12 এর খ হবে, গুগল না কিন্তু এটা, আইক্যান। 13 নাম্বার, এখানে দেখো খুব বড় একটা লাইন লেখা আছে। একটা হচ্ছে বাইনারি যে 11000, তারপর হচ্ছে 1010, এরকম একটা দেওয়া আছে। বলছে এটাকে আমরা কি বলবো? আইপি অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, ডোমেইন নেম, ওয়েব পোর্টাল। এটা একটা সুন্দর প্রশ্ন। বলো তো এটাকে কি বলা যায়? হ্যাঁ এক্স্যাক্টলি, 12 কত কারোই হবে না, 12 খ হবে। তোমরা অনেকে এটা ভুল আনসার করতেছো। মাইক্রোসফট না, গুগল না, ইয়াহু না। আমাদের যে ডোমেনের যতগুলো নাম, এটা আমাদের হচ্ছে আইক্যান, ওরা অর্গানাইজ করে এবং ওরাই মেনটেন করে। দেন 13 নম্বরে বলো তো এটা কি হবে? ঝটপট সবাই আনসার করে ফেলো। সবাই বলো এটা কি হবে? 10 এর আনসারটা বইতে যদি ফাইল থাকে সেটা অবশ্যই হবে না। ফাইলটা হচ্ছে আমাদের 4 নাম্বার অংশটা। আমি এগুলো অবশ্যই বই বিভিন্ন টেস্ট পেপার থেকে সবগুলো থেকে ভেরিফাই করা হয়েছে। এটা হচ্ছে পাথ।
আমাদের থেকে প্রোটোকল, ডোমেইন নেম, ফোল্ডার, ফোল্ডারের মধ্যে ফাইলটা থাকে, কিন্তু ফাইল তো ফোল্ডার ছাড়া থাকবে না। 13 হচ্ছে অনেকে, এটা 13 আমাদের আনসারটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তোমরা অনেকেই দেখলাম ডোমেইন নেম দিলে, তো ডোমেইন নেম তো অবশ্যই এরকম ওয়ার্ড দ্বারা থাকে না। ডোমেইন নেম হচ্ছে কোনটা, তুমি যে google.com লিখছো, তুমি যে yahoo.com লিখলা, তুমি যে youtube.com লিখলে, এগুলো হচ্ছে ডোমেইন নেম। বাট তুমি তো এরকম 10 দিয়ে লেখো না। তো আমাদের অনেকের মধ্যে একটা সন্দেহ থাকে আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেম জিনিসটার মধ্যে ডিফারেন্সটা কি। তো আমাদের যখন ইনিশিয়ালি কম্পিউটার এগুলো শুরু হয়েছিল, ইন্টারনেটটা, তখন আমাদের এগুলো হচ্ছে বিভিন্ন ওয়ার্ড দ্বারা অ্যাড্রেস করে দেওয়া থাকতো। আইপি অ্যাড্রেসটা শুরুতে ছিল, বাট যখন এই জিনিসটা মাস ইউজে আসলো, সবাই ইউজ করা শুরু করলো, তখন এত বড় বড় ওয়ার্ড তো দেখা কষ্ট। মনে করো তোমাকে এখন youtube.com না লিখে তোমাকে এরকম পুরো একটা কোড লিখতে হচ্ছে, তো তুমি এরকম কয়টা কোড মনে রাখবা? তো এজন্যই আমরা এটা হচ্ছে আমাদের ইউজারের সুবিধার্থে এই আইপি অ্যাড্রেসটাকে তখন হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে নিয়ে আসছি, আর ওটাকে আমরা বলি হচ্ছে আমাদের ডোমেইন নেম। বাট তুমি যখন দেখবে এরকম বিভিন্ন সংখ্যা দ্বারা, বাইনারি 0 এবং 1 দ্বারা থাকবে, ওটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্ন দেখো, যে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কি? শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কি? তাহলে আমাদের আগে জানতে হবে যে টপ লেভেল ডোমেইন কোনগুলা। এই যে .com, এটা হচ্ছে একটা টপ লেভেল ডোমেইন। .org, অর্গানাইজেশন, এটা হচ্ছে একটা টপ লেভেল ডোমেইন। .in, ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে একটা টপ লেভেল ডোমেইন। তার মানে এই যে গুগল বা তুমি একটা ডোমেইনের নাম দিলা, তারপর যে .com বা ডট যা লিখো, এটাকে আমরা বলি টপ লেভেল ডোমেইন। তাহলে টপ লেভেল ডোমেইন আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ধরনের টপ লেভেল ডোমেইন ইউজ করা হয়? 14 নম্বর আনসারটা সবাই ঝটপট করে ফেলো। একজন একটা গানের লাইন দিয়ে নাম, অ্যাকাউন্টের নাম খুঁজছে, ওর আনসার ঠিক আছে। ঝটপট সবাই করে ফেলো। বিজয় বিশ্বাস 14 এর গ, সাইম খান 14 এর গ, মর্তজা আজম, এখন অনেকক্ষণ পরে ছেলেদের একটু কমেন্ট পাচ্ছি তাহলে। তাহসিন 14 এর গ, সবাই তাহলে এটা ঠিক আছে। .edu, তার মানে আমাদের যেহেতু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান মানে এডুকেশনাল ইউজের জন্য, তাহলে আমি যদি .edu দেই, তাহলে তো এটা সবার জন্য মনে রাখাটা ইজি হবে, তাই না? অবশ্যই যারা প্রোগ্রামার ছিল, মানে এগুলো ডিজাইন করেছে, তারা এমনভাবে ডিজাইন করেছে যেন মানুষ ইজিলি এটা মনে রাখতে পারে বা ডিলিট করতে পারে। তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য হবে .edu। তারপর 15 নাম্বারটা দেখো, একটি আইপি অ্যাড্রেস প্রকল্পের জন্য মোট কত বিট প্রয়োজন? যেহেতু এখানে কোন ধরনের আইপি অ্যাড্রেস বলা হয়নি, তাহলে আমাদের বাই ডিফল্ট বুঝে নিতে হবে এখানে IPv4, যেটা এখন আমরা সবাই ইউজ করি, এটার কথাই বলা হচ্ছে। আইপি অ্যাড্রেস দুই প্রকার, IPv4 এবং IPv6। তাহলে IPv4 এ টোটাল কতটি বিট প্রয়োজন? বিট এবং বাইটের মধ্যে একটা ছোট ডিফারেন্স আছে, এটা আমাদের জানতে হবে। কিন্তু এক বিট হচ্ছে 1 বা 0, এদেরকে বলা হয়। এরকম 8টা বিটকে একসাথে বলা হয় 1 বাইট। হ্যাঁ, এখানে হচ্ছে প্রসন্ন দেবনাথ সুন্দর মতো লেখছে, এটা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম হচ্ছে .edu। আবার অনেকে .edu উচ্চারণ করে থাকো, এটা আসলে নিতান্তই তোমাদের ব্যাপার। হ্যাঁ, এমডি সাইম খান 15 এর ঘ, ইব্রাহিম খালিল, তারপর হচ্ছে বৃথি ইসলাম, মিরাজুল ইসলাম, হ্যাঁ সকলে এটা লিখছো সুন্দর মতো 15 এর ঘ, যে আমাদের একটি আইপি অ্যাড্রেস বা IPv4 অ্যাড্রেসের জন্য মোট 32টি বিট প্রয়োজন হয়। তাহলে আমি যদি তোমাকে বলি কত বাইট প্রয়োজন হয়, বলবা যে 4 বাইট, তাই না? কারণ 1 বাইট সমান 8 বিট, তাহলে 4 বাইট সমান 32 বিট। তাহলে IPv4 এর জন্য ব্যবহৃত হয় 4 বাইট। এগুলো আমি আর লিখলাম না, আরেকটা জিনিস ছোট করে তুমি লিখে রাখতে পারো, এগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। ওটা হচ্ছে আমাদের 8টা বিট। আচ্ছা, আমি তো এটা সিলেক্ট করলাম মনে হলো। হ্যাঁ, 8 বিট ইজ ইকুয়াল টু 1 বাইট, এটা সবাই লিখো। আবার 1 বাইট সমান সমান হচ্ছে একটা ক্যারেক্টার, ABC, এগুলো হচ্ছে একটা ক্যারেক্টার। তো এই যে ক্যারেক্টার গুলো, এরা হচ্ছে আমাদের 1 বাইট জায়গা দখল করে। এটা আমরা হচ্ছে প্রোগ্রামিং অলরেডি দেখেছি অনেকে, যারা প্রোগ্রামিং চ্যাপ্টারটা পড়েছিলাম। তাহলে আমাদের 8 বিট সমান 1 বাইট এবং 1 বাইট সমান 1 ক্যারেক্টার, রাইট? এখন এছাড়া দেখবো যে দ্বিতীয় অধ্যায় আর অনেক কিছু দেওয়া আছে, কিলোবাইট, গিগাবাইট, মেগাবাইট, টেরাবাইট, জিটাবাইট, তাই না? ওগুলো আমরা আস্তে ধীরে দেখবো। তাহলে 15 নাম্বারটা আমাদের সবাই দেখা হয়ে গেছে, আমরা এখন 16তে যাবো। আশা করি 1 থেকে 15 সবাই ক্লিয়ার। 16 নাম্বারটা দেখো, যে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে যেটা হচ্ছে http://www.yahoo.com, এর সর্বশেষ অংশটির নাম কি? তাহলে সর্বশেষ অংশটি কোনটা আগে এটা আইডেন্টিফাই করি। এর সর্বশেষ অংশ হচ্ছে এই যে .comটা। এর সর্বশেষ অংশটা হচ্ছে আমাদের এই যে .com। এখন .com কে কি বলা হয় বলো তো সবাই? আচ্ছা, অলরেডি আমি ভুল এটা আনসারটা দেওয়া হয়েছে এখানে।
তো এটা হচ্ছে আমাদের ডোমেনের প্রকৃতি। এই ডোমেনটা কেমন, এটা কি অর্গানাইজেশনাল নাকি কমার্শিয়াল নাকি এডুকেশনাল, এটা কিভাবে বুঝবে? যে টপ লেভেল ডোমেনটার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের ডোমেনের প্রকৃতিকে বোঝায়, যে ইয়াহু একটা কমার্শিয়াল ওয়েবসাইট অথবা অমুক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ওটা একটা এডুকেশনাল ওয়েবসাইট। 16 নম্বরে হচ্ছে তাহলে কি হবে? টপ লেভেল ডোমেন, সরি ডোমেনের প্রকৃতি, বা এটাকে আমরা হচ্ছে টপ লেভেল ডোমেনও বলে থাকি। 17 নম্বর দেখো, ডোমেনের নাম হলো, ডোমেন নাম হলো, ডোমেনের নামটা কি? সার্ভারের নাম, ওয়েব ফাইলের নাম, ফোল্ডারের নাম, নাকি ওয়েবসাইটের একটি ডেটা নাম? আচ্ছা, ওখানে ডেটাটা মনে হয় ভুলে চলে আসছে, ডেটাটা হবে না, ওয়েবসাইটের একটি নাম। 17 নম্বরে কি হবে আনসারটা সবাই বলো তো? হ্যাঁ এক্স্যাক্টলি, 16 ডি। আর আজকে হচ্ছে আমরা সন্ধ্যার দিকে তোমাদের জন্য 3.1 এর একটা সুন্দর ক্লাস নিয়ে আসবো, যেখানে আমরা টাইপ ওয়াইজ প্রথম হচ্ছে থিওরি গুলো দেখবো, দেন এমসিকিউ এবং সিকিউ এভাবে আগাবো। গতকাল হচ্ছে ভেবেছিলাম যে 3.1টা নিবো, বাট পরে হচ্ছে আমরা এসটিএমএল নিলাম, আজকে 3.1টা নেওয়া হবে। তাহলে বলো তো এটা সবাই কি হবে? ডোমেনের নাম হচ্ছে কি? ওয়েবসাইটের একটি নাম। ওয়েবসাইটের নামটাকে আমরা মূলত হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট থাকে ওটাকে আমরা ডোমেন নাম দ্বারা প্রকাশ করে থাকি, তাই না? 7 এর এ আরিশা আর বা, ঠিক আছে। আর বাকিরা সবাই 16তে আসো। নওশাদ আহমেদ, না এটা সি হবে না, ওয়েব ফাইলের নাম না তো এটা। হ্যাঁ 17 এর ক হবে। অনেকে এটা গ দিচ্ছ, যেটা ফাইলের নাম হবে কেন, এটা তোমার হচ্ছে ওয়েবসাইটের নামটাই। 18 নম্বরটা দেখো, আইএসপি এর পুনরূপ কি? এটা সকলকে পারতে হবে। তোমরা যে এত ইন্টারনেটটা নিচ্ছ, তোমরা একটা ইন্টারনেটের একজন কোম্পানির কাছ থেকে ইন্টারনেট নাও না, তাহলে এদেরকে তোমরা আইএসপি বলি, এদের পুনরূপটা কি হবে? এই যে আইএসপি, এটা তোমাকে কি করে? একটা সার্ভিস প্রোভাইড করছে। কিসের সার্ভিস? এটা সবাই আনসার করে, এটা পুনরূপ সহ লিখবা। 18 নম্বরটা সবাই আনসার করে ফেলো ঝটপট, আইএসপি এর পুনরূপ কি হবে? আমি এখানে একটা হিন্ট দিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে যে আমরা যে কোম্পানি ইন্টারনেটের লাইনটা যে কোম্পানির কাছ থেকে নেই, ওদেরকে আমরা আইএসপি বলি। আর আইএসপি আমাদের কি করে? একটা সার্ভিস প্রোভাইড করে। কি সার্ভিস প্রোভাইড করে, খালি এটাই বলো। 18 এর বি 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 সার্ভার, তোমরা বানানটা দেখতে হবে। এ নাম্বারে বলা হচ্ছে ইন্টারনেট সুপার পাওয়ার, বি নাম্বারে বলা হচ্ছে ইন্টারনেট সার্ভার প্রোভাইডার, সি নাম্বারে বলা হচ্ছে ইন্টারনেট সার্ভার প্রোগ্রাম, এবং ডি নাম্বারে বলা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। খাদিজা লিনা 18 এর ঘ, রিফাত 18 এর ঘ, মারিয়া আক্তার নিঝুম 18 এর ঘ। হ্যাঁ সবার ঠিক আছে। হ্যাঁ রাকিব 18 এর ঘ, মিতুমনি 18 এর ঘ, ঠিক আছে সবারটা। তাহলে আমাদের হবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটা আমাদের অবশ্যই জানা উচিত, আমরা এত ইন্টারনেট চালাই, তাহলে এই যে যাদের থেকে ইন্টারনেট নেই তাদেরকে আমরা কি বলি? ওরা আমাদের এই ইন্টারনেটের এই সার্ভিসটা দেয়, ইন্টারনেটের সার্ভিস প্রোভাইড করে, সে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। 19 নাম্বারটা দেখো, যে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, http://moedu.gov/home/tag। এখানে ডোমেইন কোনটি? প্রথমত অপশনে তো হোম ট্যাগ দেয় নাই, ওগুলো তো ডোমেইন হবে না, পাথ নেম। এখানে ডোমেইন কোনটা হবে তাহলে বলো সবাই অ্যান্সার। 19 নম্বরটা বলো। 19 নম্বরটার আনসার কি হবে? প্রশ্ন এখানে একটা ছোট কাজ করতে হবে। এখানে ডোমেইন আসলে টপ লেভেল ডোমেইন কোনটি? ওটা হচ্ছে আমাদের .gov, গভর্নমেন্টাল ওয়েবসাইট একটা। 18 এর খ হবে না, ইন্টারনাল সার্ভার না, ওটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস। 18 এর ডিটা হবে আনসার। আর 19 এর ক্ষেত্রে আমাদের আনসারটা হবে হচ্ছে ঘ। এখানে প্রশ্ন একটু ছোট কারেকশন করতে হবে, এটা হচ্ছে আমাদের টপ লেভেল ডোমেইন কোনটি? ডোমেইন না, এটা হবে আমাদের আসলে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন, এটা হচ্ছে আমাদের .gov, gov। তারপরে 20 নম্বরে যদি আমরা আসি, ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? এটা কি আর বলতে হবে? একটা দেখো 3বার চলে আসছে কিন্তু অলরেডি। 19 নম্বরটা সবাই ঝটপট বলো, আর তারপর বলো 1 থেকে 20 নম্বরটা আসছে বলে দাও, আর বলো যে 1 থেকে 20 ক্লিয়ার কিনা। হ্যাঁ 20 এর আনসারটা সবাই অনেকে ঠিক আছে, যে 20 হচ্ছে ইউআরএল, যেটা আমরা অলরেডি অনেকবার করেছি, এজন্য এখানে টাইম দিব না। তো সবাই বলো 1 থেকে 20 ডান কিনা। 1 থেকে 20 আবার ক্লিয়ার?
এক্স্যাক্টলি 20-এর ক, সাইম খান, রিফাত, ইরফান, জাবেদ। হ্যাঁ, সুমাইয়া আক্তার এখন আসতে সম্ভবত। কোন সময় ক্লাস শুরু হয়েছে? ক্লাসটা 3টা বেজে 4-5 মিনিটের দিকে সম্ভবত। 35 মিনিট হয়ে গেছে অলরেডি ক্লাসের। হ্যাঁ, ওরকমই 3টা 3 বা 3টা 4। তাহলে আমরা আশা করি 1 থেকে 20 সবাই ক্লিয়ার। 21 নাম্বার দেখো, প্রশ্নে বলা হচ্ছে কোনো ওয়েবসাইট ইন্টারনেটে যে কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করা হয় তাকে কি বলা হয়? কোনো ওয়েবসাইট ইন্টারনেটে যে কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস করা হয় তাকে কি বলা হয়? তুমি হচ্ছে যে ইন্টারনেটে yahoo.com বা google.com লিখো বা youtube.com লিখো, এই জিনিসটা তো কোনো একটা সার্ভারে আছে, তুমি তো সেখান থেকে যে ডেটা ফাইলগুলো ভিডিওগুলো পাচ্ছ, তাই না? তাহলে ওটাকে আমরা কি বলবো? আমাদের হচ্ছে হোস্ট কম্পিউটার। 21-এর এ। 22 হচ্ছে আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক কোনটি? এটা হচ্ছে একদমই জ্ঞানমূলক, আর এটা অনেক আগে আসতো। তো আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক হচ্ছে আমাদের তখন 4G যুগ ছিল, 4G মোবাইল, 4G 4th জেনারেশন। তাহলে হচ্ছে আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? IPv4 হিসাব করে হচ্ছে 4G। HTML ট্যাগের চিহ্ন কোনটি? এখন এটা আনসার সবাই করো। এখন হচ্ছে আমাদের মেন HTML এর যে কোডে কিছু এমসিকিউ আছে, এগুলো সবাই করো। HTML এর আনসার কোনটি? ক্লাসে একদম যারা যারা আছে সবাই জিনিসটা, এটা টাইপ করতে অনেকে কষ্ট হবে যদিও, তারপর হচ্ছে যারা পারবা করতে করো। আমরা তো সবাই 23-এর আনসারটা করো ঠিক মতো। 23-এ চলে আসো এখন সবাই। আমাদের এখানে যে 23, HTML এর জন্য আমরা আসলে কোন চিহ্নটা ব্যবহার করি HTML ট্যাগের ক্ষেত্রে? সবাই এটা ঝটপট আনসার করে ফেলো। হ্যাঁ, রিফাত এভাবে না, তুমি হচ্ছে জিনিসটাকে সুন্দর মতো লিখতে পারো যে 23-এর এত। তুমি জাস্ট ক খ লিখো তাহলে কিন্তু বোঝাটা টাফ। হ্যাঁ, সবাইটা ঠিক আছে। তানিয়া ইসলাম, মামুন, আফরোজ, আক্তার, আফসানা আক্তার, দিগন্তশীল। আচ্ছা, দিগন্তশীল অনেকক্ষণ পর পাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে স্বাধীন হাসান। দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের 23-এর ক। এটা আমরা সবাই পারি যে আমাদের HTML এর ক্ষেত্রে এই যে অ্যাঙ্গুলার ব্র্যাকেটগুলো ইউজ করা হয়। তারপরে বলো, ওয়েব পেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি? যেটা আমি একদম শুরুতেই বলেছিলাম ক্লাসের, যে আমরা একটা ওয়েবসাইটে যখন অন্য কোনো একটা একটা ওয়েব পেজের মধ্যে অন্য কোনো একটা ওয়েব পেজকে লিংক করতে চাই, তখন আমরা কোন ট্যাগটা ইউজ করি? 24-এর আনসারটা কি হবে সবাই বলো তো? 24 আনসারটা সবাই এখনই আনসার করো ঝটপট। হ্যাঁ, 23-এর ক ঠিক আছে। 24-এ আনসার আসো সবাই। নুরুদ্দিন গাজী, 23-এর ক। আচ্ছা হ্যাঁ, ডিলে আছে একটু, এর জন্য তোমাদের কাছে প্রশ্নটা পড়ে যাচ্ছে। 24 আনসার শুরু হয়ে গেছে। ইব্রাহিম খালিল, আফসানা আক্তার, মাহমুদা মামুন, আয়েশা আফরোজ, সবাই মোটামুটি ঠিক আনসার করতেছো। 2-1 ভুল করছো। যে 24-এ সি যারা দিচ্ছ তারা সবাই ভুল করছো। আমাকে বলছে ট্যাগ কোনটা, অ্যাট্রিবিউটের কথা কিন্তু কেউ বলে নাই। ট্যাগ এবং অ্যাট্রিবিউট এগুলো কিন্তু আলাদা জিনিস। ট্যাগের মধ্যে যেটাকে আমরা লিখি, ওপেনিং ট্যাগের মধ্যে, ওটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। এটাকে ইয়াসমিন আক্তার, নাইমা, স্যার আমার কমেন্ট পড়েন। আচ্ছা, তোমার কমেন্ট আমি এভাবে না পড়ে তুমি হচ্ছে সবার আগে কমেন্ট করো, তাহলে পড়বো। আর অথবা সুন্দর মতো পুরো লাইনটা লেখো, তাহলে হচ্ছে কমেন্টগুলো চোখের সামনে আসবে। চলো 24-এ কি হবে তাহলে? 24-এ অনেকেই ভুল করতেছো। 24-এ আমরা যেটা দেখলাম যে মেজরিটি আনসার করতে হচ্ছে এখানে সি নাম্বারটা, যেটা কিন্তু একটা ভুল আনসার। তুমি যখন লিংক, একটা পেজের সাথে একটা পেজ লিংক করবে, আমাদের ট্যাগটা হচ্ছে এ ট্যাগ, ট্যাগের নামটাই হচ্ছে এ। তারপরে তুমি আসলে এটা দ্বারা বোঝানো হচ্ছে লিংক ট্যাগ। এখন লিংক ট্যাগের একটা বৈশিষ্ট্য থাকতে হবে, অ্যাট্রিবিউট গুলো হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারণ করে যে এই লিংক ট্যাগটা আসলে কার সাথে লিংক করবে। তো ওটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এইচ রে বা হাইপার রেফারেন্স, যেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এখানে আমাদের আসলে লিংকটা আসে, তারপর তুমি টার্গেট চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নাই। এখানে হচ্ছে তোমার এই লিংকটা কি নামে থাকবে, আর তারপরে হচ্ছে এটা শেষ। তাহলে এখানে আমাদের যে ট্যাগটা হচ্ছে এই এ ট্যাগ, আর এস চ্যাপটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এটা কিন্তু সবাই ভুল করতেছো। তাহলে আমাদের ওয়েব পেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটা? এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হবে 24-এর এ। ক্লিয়ার? অনেক যারা ভুল করে এখানে হচ্ছে সি দিচ্ছ, এটা কিন্তু সি হবে না। সি যেটা এইচ রে বা হাইপার রেফারেন্স, এটা হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউট, ও কিন্তু নিজস্ব কোনো ট্যাগ না। আমরা মোটামুটি অর্ধেকে চলে আসছি। এখন দেখো 25-এর আনসারটা কি হবে? HTML কোড, এটা কিন্তু অলরেডি পারা উচিত, আমরা সিমিলার একটা জিনিস করেছি এ পর্যন্ত। আমি এটা কোডটা হচ্ছে একবার লিখে দিই, যেহেতু ছোট মনে হতে পারে অনেকের কাছে।
এখানে আমার বলা হচ্ছে যে পি প্যারাগ্রাফ, তারপরে একটা এইচ, এস লেখার পর 2 লেখা হচ্ছে সুপের মধ্যে, তারপরে হচ্ছে ও, আর শেষ তারও সহজ। এটা আছে সবাই করো তো। এটা কি হবে? এইচ লেখা আছে, সুপের মধ্যে লেখা আছে 2, আর তারপরে ওটা শেষ, বাকি নর্মাল নর্মাল লেখাগুলো আছে। এটা আছে কি হবে সবাই বলো? 25 আনসারটা সবাই বলে ফেলো। এই যে এখনো হচ্ছে যে আকাশ, তারপর হচ্ছে ইসাপিন, তোমরা জাস্ট ক খ লিখলে কিন্তু আমি বুঝতে পারবো না তুমি কি 24 আনসার করলা নাকি 25-এরটাই। ইনাইয়া অনেকক্ষণ আগে একটা প্রশ্ন করছে, হচ্ছে খ নাম্বারটা আনসার। দেখো এখানে কিন্তু সাব লেখা নাই, সুপ লেখা আছে, এটা ভালো মতো বুঝো সাব এবং সুপের ডিফারেন্সটা। পঁচিশের ক, সুন্দর। HTML কোড 25-এর ক অথবা 25-এর ক, এটা ঠিক আছে, অনেক এটা ঠিক আছে। কারণ কি আমার যেহেতু সুপ হচ্ছে 2, তার মানে 2টা উপরে থাকবে, এইচ এর উপরে থাকবে 2। ক্লিয়ার? 25-এর ক ঠিক আছে। সঞ্জনা, ইয়াসমিন, তারপর হচ্ছে মাহাদি হাসান, সামি, ইমন, সবারটা ঠিক আছে এটা। হ্যাঁ, জ্যোতি লেখছে 25-এর ঘ। 25-এর ঘ তো হবে না, তোমার যে 2টা ওটা তো ও এর পরে না, ওটা এইচ এর পরে। তাহলে আগে এইচ, দেখো আগে আমি এখানে এইচ লিখলাম, এইচ এর পরে আমার হচ্ছে সুপ দিয়ে 2 হচ্ছে, তো 2 দিলাম, তারপর ওটা শেষ, তারপর হচ্ছে ও। জিনিসটা হচ্ছে এরকম। ক্লিয়ার? তাহলে আমরা এখন আমাদের নেক্সট এমসিকিউ তে যাই। আমাদের 1 থেকে 25 ডান, সবাই বলো ক্লিয়ার কিনা এটা? 25-এর ক হবে, আমি কিন্তু সম্ভবত ব্যাখ্যা বলে দিচ্ছি এটার। 26। আচ্ছা, 26টা করার আগে সবাই বলো 25টা কি ক্লিয়ার কিনা? সাইম সবার আগে আনসার করবার দেখি না, ঠিক আছে। এই 26 আনসারটা দেখি সবার আগে কি করে। আমি এখন তাকে এখন কমেন্টে দিকে 26 আনসারটা দেখি সবার আগে কি করছো। এখনো 26 আনসার আসে নাই, 25টাই আসতেছে। 26টা করো তাড়াতাড়ি। তানিশা আর আমন, আইসিটি অনেক ভয় আছো, আর তোমাকে যেটা বলবো এখন ভয় পাবে না। দেখো 26 আনসার সবাই করছে হচ্ছে রাহমাতুল্লাহ, তাহলে হচ্ছে মিস হয়ে গেল একজনের, মাহিয়া তাবাসুম, আর বাকিদের। এখন তোমরা যারা আইসিটি খুব ভয় আছো, তোমরা করবা কি, এই যে লিঙ্কটা তোমরা পাওয়া যাবে এই জিনিসটা, এখানে যে কটা এমসিকিউ আছে এগুলো 3-4 বার খালি পড়বা। প্রথমে যদি না বুঝো সমস্যা নেই, খালি 3-4 বার পড়ে দেখবে এমনিতেই মুখস্থ হয়ে গেছে। আর এটা কি শেষ? আর কি এমসিকিউ পড়বো না? হ্যাঁ, এটা ছাড়াও তুমি তোমার নিজের প্র্যাকটিসের জন্য তো যত বেশি এমসিকিউ করতে পারো ভালো, তাই না? তোমাদের টেস্ট পেপার আছে অনেকের কাছে, তারপর হচ্ছে গাইড বই আছে, সাপ্লিমেন্ট আছে, এখান থেকে যত পারো প্র্যাকটিস করো। তো একটা সার্টেন টাইম পরে তুমি দেখবা তুমি ট্রেন্ডটা বুঝতে পারবা, এই একদিনের মধ্যে এটা বুঝতে পারবা যে আসলে কেমন এমসিকিউ গুলো বেশি আসে। প্রত্যেক বছর দেখবা ঘুরে ফিরে একই জায়গা থেকে বারবার প্রশ্ন আসে। এক বোর্ডে আসলো সবচেয়ে বড় হেডার ট্যাগ H1, আরেক বোর্ডে আসলো সবচেয়ে ছোটটা হচ্ছে H6, তাই না? তারপর হচ্ছে এরকম প্রশ্নগুলাই শাফল করে বারবার আসে। তো এগুলো তুমি যখন বারবার প্র্যাকটিস করবা, তুমি যদি 25টা এমসিকিউর মধ্যে 15 থেকে 20টা কারেক্ট করতে পারো, তাহলে তো তোমার আর চিন্তা কিছু নাই, কারণ তোমার প্র্যাকটিক্যাল একটা ভালো মার্ক অলরেডি চলে আসবে। আর সিকিউ কিন্তু একদম পুরো হচ্ছে যে 3.1 আছে করাবো, সেখান থেকে তুমি দেখবা একটা সিকিউ একদম শিওর কমন পাবা, আর ওটা আনসার করে বসতে পারবা। 3.1 যেটা, এখান থেকে তোমাদের সুন্দর 10-10 পেয়ে গেছো। আবার চ্যাপ্টার 1-2 আছে, এখান থেকে তুমি হয়তো 20-20 না পেলেও বা 30-30 না পেলেও ওই 30-এর মধ্যে দেখা যাবে 25-26 এরকম পাবা, তাই না? আসলে এগুলো ভয়ের কিছু নাই, আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। 26 আনসার সবাই চলে আসছে যে নিচের কোনটি ফাঁকা ট্যাগ, ওটা হচ্ছে ব্রেক। তাহলে আমাদের HTML এর ট্যাগ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। কন্টেইনার ট্যাগকে আমরা ধারক ট্যাগও বলে থাকি, এটা সবাই লিখো সবাই সুন্দর মতো, যে আমাদের HTML ট্যাগ 2 প্রকার, ধারক বা কন্টেইনার ট্যাগ, এমটি বা ফাঁকা ট্যাগ। তাহলে ধারক ট্যাগ কোনটা? যেটা ধারণ করতে পারে, তার মানে একটা ওপেনিং ট্যাগ থাকবে, একটা ক্লোজিং ট্যাগ থাকবে, মাঝখানে কন্টেন্টটাকে ধারণ করবে, এটা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। বাট কিছু কিছু ট্যাগ থাকে যারা কোনো কিছু ধারণ করে না, যেমন ইমেজ ট্যাগ, ওর কিন্তু ওপেনিং আছে বাট কোনো ক্লোজিংটা নাই। ব্রেক, হরিজন্টাল রুল, HR, এই ধরনের ট্যাগগুলোকে যাদের ওপেনিং আছে বাট ক্লোজিং নাই, এদেরকে আমরা বলি হচ্ছে আমাদের এমটি ট্যাগ। আর যদি ওপেনিং ক্লোজিং দুইটাই থাকে তাহলে এটাকে বলবো ধারক ট্যাগ। আচ্ছা, এটা সবার আনসার ঠিক হচ্ছে। 26 হচ্ছে গ। 27 আনসারটা ঝটপট করে ফেলো সবাই, যে লিঙ্ক ট্যাগ কোনটি, এটা কিন্তু আমি বলবো না, এটা হচ্ছে আমরা অলরেডি দেখেছি। আমাদের লিঙ্ক ট্যাগ হচ্ছে এ, আর href কিন্তু হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এটা এই লাইনটা সবাই লেখো, যে লিঙ্ক ট্যাগ হচ্ছে এ আর লিঙ্কের অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের href। এই লাইনটা লেখো সবাই, দেখে এটা কে সবার আগে লেখে। হ্যাঁ, হাসিবা ইসলাম, তুমি এই লাইনটা লেখো, এই লাইনটা যে আগে লিখবে ওর নামটা আগে, যে 5 জন এই লাইনটা লিখবে ওদের নাম বলবো, যে আমাদের এ হচ্ছে লিঙ্ক ট্যাগ আর href হচ্ছে অ্যাট্রিবিউট, লিঙ্কের অ্যাট্রিবিউট। এই লাইনটা লেখো সবাই, এটা অনেকেই ভুল করে। দেখা যাবে পরীক্ষায় আসবে লিঙ্ক ট্যাগ কোনটা, একদম তাড়াহুড়ায় জোশ নিয়ে, হ্যাঁ এটা তো পড়ছি, href আগে দিয়ে চলে আসছে, পরে দেখা যাবে কি 0।
এই লাইনটা সবাই লেখো যে লিঙ্ক ট্যাগ হচ্ছে আমাদের এ, আর লিঙ্কের অ্যাট্রিবিউটটা হচ্ছে href বা হাইপার রেফারেন্স। আফসানা আক্তার লেখছো, বাট অর্ধেক লেখছো, বাকিটাও লেখো। আচ্ছা, সাথে সে সিনে লাইনটা লেখো তোমরা, নয়তো তুমি বারবার ভুল করো। সাথে সে আমাদের যে লিঙ্ক ট্যাগ, আমাদের লিঙ্ক ট্যাগটা হচ্ছে এ, আর যে লিঙ্কের অ্যাট্রিবিউটটা হচ্ছে href, এই জিনিসটা লেখো। আকাশ খান লিখছে এটা যে লিঙ্কড। আচ্ছা, তুমি পুরো লাইনটা সুন্দর মতো লেখো নাই, তোমার লিঙ্ক ট্যাগটা লেখা আসে নাই, প্রিন্টিং মিস্টেক হয়েছে। লিঙ্ক ট্যাগ হচ্ছে লিঙ্কের অ্যাট্রিবিউট। হ্যাঁ, রেজন আহমেদ, তারপর হচ্ছে মেঘা শিকদার, স্বাধীন। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এটা সবাই লিখছি, এখন আমরা নেক্সটে যাই তাহলে। হ্যাঁ, জাকির হোসেন সবারটা হয়েছে। তাহলে আমরা দেখো, আমরা না পড়ে এখন হচ্ছে পরের কমেন্টে যাই, পরের প্রশ্নে যাই। 28 নাম্বার, যে ইন্টারনেটের মাধ্যমে পৃষ্ঠাসমূহের সাথে যুক্ত হাইপারটেক্সট ডকুমেন্টকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে পৃষ্ঠা মানে হচ্ছে যে ওয়েব পেজগুলো আমরা দিলাম না, বানাইলাম এগুলোকে, যে ইন্টারনেটের মাধ্যমে এই যে ওয়েব পেজ, এই যে যুক্ত এই হাইপারটেক্সট ডকুমেন্টকে কি বলা হয়? প্রথমে দেখো, নেটওয়ার্কিং হবে না, ব্রাউজিং হবে না, প্রোগ্রামিং হবে না, এটা দেখলেই বোঝা যায়। বাকি আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কারণ তোমরা যে এত কিছু আপলোড করো, এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে www দেওয়া থাকে। তার মানে এই যে ওয়েবসাইটগুলো সব যুক্ত আছে পৃষ্ঠাসমূহ, এই হাইপার টেক্সটগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যেই থাকে, এদেরকে আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 29 নাম্বারটা দেখো, এখন ঝটপট একটু আগাই। HTML কি? HTML হলো না, এটা হবে HTML হলো ওয়েব ব্রাউজার না, মেশিন ল্যাঙ্গুয়েজ মোটেও না, ওয়েব পেজ তৈরির টুলস। এটা অনেকে মনে করবে যে হ্যাঁ, এটা তো হইতে পারে, HTML তো ওয়েব পেজ তৈরির টুলস। HTML কি আসলে টুলস? HTML তো টুলস না, HTML এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা 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 সবাই কমেন্ট করো, আমি এখন একটু লিখছি, এর জন্য কমেন্ট পরে বলবো। HTML এটা পূর্ণরূপ কি? হাইপার টেক্সট। H হচ্ছে হাইপার, T তে হচ্ছে টেক্সট, M এ হচ্ছে মার্কআপ। এটা আমরা ক্লাস 7 এ থাকতে মুখস্থ করছিলাম, HTML হাইপার টেক্সট মার্কআপ, আর L হচ্ছে ল্যাঙ্গুয়েজ। HTML hypertext markup language, HTML hypertext markup language, HTML hypertext markup language, HTTP hypertext transfer protocol, hypertext transfer protocol, VoIP voice over internet protocol, তাই না? SMTP simple mail transfer protocol। এই যে পুনরূপগুলো, গতকাল আমার একটা দেখবে হ্যান্ড নোট আছে, ওখানে এগুলো সব লেখা আছে, আর যাদের কাছে বই আছে, বইয়ে দেখবে শুরুর দিকে এগুলো দেওয়া আছে সব। তাহলে এটা সবাই বলো কি হবে 29-এর? এটা হচ্ছে আমাদের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্ক আমার একটা ল্যাঙ্গুয়েজ, এটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এমডি স্বাধীন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মাইশা আরমান 29 মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সাবাস। HTML ক্লার্ক ছোট, তোমার নামটা না বললেও চলতো। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বর্ষা পল, সবারটা ঠিক আছে। তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনের দিকে যাই। 30 নাম্বারটা আনসারটা সবাই করে ফেলো, যে হেডিং ট্যাগ কতটি? হেডিং ট্যাগ, এটা আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, এটা আমরা অলরেডি অনেকবার পড়েছি। H1 থেকে H6 6টি। আচ্ছা, এটা আমি একটু ভুল দেখেছি, এটা এই জিনিসটা আমি একটু ভুল দেখানো হয়েছে, আমি এটা কারেকশন করে দিয়ে দিব তোমাদেরকে। এটা 8টি হবে না, এটা হচ্ছে আমাদের 6টি, H1 থেকে H6। আশা করি হেডিং ট্যাগ থেকে যদি পরীক্ষায় আসে, তোমরা একজন এটা ভুল করবা না। সবচেয়ে বড় H1, সবচেয়ে ছোট H6। 31 নাম্বারটা দেখো, HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রযোজ্য? এটা অনেকেই পারবে না। বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোনটি প্রযোজ্য? প্রশ্নে কি বলছে? কোন অ্যাট্রিবিউট? এখানে সবাই ভুলটা করবে, সবাই ট্যাগ দিয়ে আসবে। ট্যাগ হচ্ছে একটা, অ্যাট্রিবিউট হচ্ছে আলাদা। প্রশ্ন আমাকে কি বলা হচ্ছে যে কোন অ্যাট্রিবিউট প্রয়োজন? দেখি এটা কয়জন ঠিক করতে পারে। 31 নাম্বারটা, আলিশা আক্তার, আমার কমেন্ট চোখে দেখে না। না, এমন না, সবার কমেন্ট দেখতে গেলে তুমি দেখো, সবার কমেন্ট আসলে পড়া যায় না, সম্ভব না। তো তোমরা যারা আগে কমেন্ট করবে সবার, তাদের আমি পড়ার চেষ্টা করবো। এটা আনসার সবাই করে ফেলো। যে আমাদের HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন হয়? ট্যাগটা হচ্ছে ফন্ট, অ্যাট্রিবিউট হচ্ছে ফেস অ্যাট্রিবিউট। এই যে অনেকে 31 ক দিচ্ছে, এটা আমি মনে করছি না, ভুল করবে। তো আমাদের যেটা ফন্ট, ওটা হচ্ছে ট্যাগ, আর অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ফেস। এটা লিখে ফেলো আগেটার মতো, যে আমাদের ফন্ট হচ্ছে ট্যাগ, অ্যাট্রিবিউট হচ্ছে ফেস। ফন্ট হচ্ছে ট্যাগ, অ্যাট্রিবিউট হচ্ছে ফেস।
এটা একদম গণহারে সবাই ভুল করতেছে। 31-এর গ হবে, 31 এটা, হ্যাঁ 31-এর গ। আমাদের ট্যাগটা হচ্ছে ফন্ট, বাট অ্যাট্রিবিউটটা হচ্ছে কিন্তু ফেস। 31-এর গ, এটা সবাই লেখো, এটা একদম পুরো গণহারে সবাই ভুল করতেছে। না, ঘ তো মোটো না, সোর্স না। আমাদের যদি আমরা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই বা ল্যাঙ্গুয়েজের ডিজাইনগুলো চেঞ্জ করতে চাই, আমরা ট্যাগটা ইউজ করি ফন্ট, আর অ্যাট্রিবিউটটা হয় ফেস। সবাই লেখো, এটা পুরো সুন্দর মতো লেখো, সবাই খাতার মতো লিখে ফেলো। হ্যাঁ 31 হচ্ছে সি, ফন্ট এবং ফেস। ফন্ট হচ্ছে আমাদের ট্যাগ, আর অ্যাট্রিবিউট পোর্শন চাইছে ওটা হচ্ছে আমাদের ফেস। 32 নাম্বারটা দেখো, HTML এর সবচেয়ে ছোট আকারের হেডিং প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? সবচেয়ে ছোট আকারের, কুমিল্লা বোর্ড 17। এছাড়াও অনেকবারই এটা আসছে, আমরা এটা আলাদা থেকে লিখছি এগুলা। তো হচ্ছে এটা আমাদের সবচেয়ে ছোট বলছে H6। দেন 33-এ আসো, আমি এখন একটু কিছুক্ষণ কমেন্টটা কম পড়বো, আমরা একটু এমসি গুলো তাড়াতাড়ি যাই, তারপর কিছু সিকিউ দেখে নিব। তো এখানে বলা হচ্ছে যে কোনটি ওয়েব ব্রাউজার? গুগল, ইয়াহু, মজিলা, বিং। তো ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের মধ্যে একটা ছোট ডিফারেন্স আছে। সার্চ ইঞ্জিন হচ্ছে তুমি যেখান থেকে অন্য কোনো ওয়েবসাইটকে খুঁজে পাবা, বাট ব্রাউজার হচ্ছে তুমি যে জায়গায় গিয়ে যে এই সার্চ ইঞ্জিনটাকে পাবা। যেমন আমি যদি বলি, তুমি হচ্ছে গুগল ক্রোম একটা সার্চ ইঞ্জিন নাকি ব্রাউজার? সবাই বলো তো। গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজার বলি আমরা। তুমি ব্রাউজারের মধ্যে গিয়ে যে সার্চটা করবা যে কোনো একটা ওয়েবসাইট, ওই যে ইঞ্জিনটা, ওটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমাদের 33-এর মধ্যে কোনটি ওয়েব ব্রাউজার? আমি এখন কিছুক্ষণ কমেন্টটা পড়বো না, যেহেতু আমাদের হচ্ছে একটু তাড়াতাড়ি পড়তে হবে। তো আমাদের ওয়েব ব্রাউজারটা হচ্ছে এখানে মোজিলা ফায়ারফক্স, এটা একটা ওয়েব ব্রাউজার। কিন্তু বিং বলো বা ইয়াহু বলো বা গুগল বলো, এগুলো হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। এটা আমরা সবাই লেখো, এটা যে এই যে গুগল, ইয়াহু, বিং, এরা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। ঠিক আছে, আর বাকি থাকলো মজিলা, ওটা হচ্ছে আমাদের একটা ওয়েব ব্রাউজার। এরপরে যদি আমরা 34 নম্বরে দেখি, আমাদের প্রশ্ন বলা হচ্ছে HTTP এর পূর্ণরূপ কি? এটা আমি অলরেডি একবার বলেছি, HTTP এটা আনসার সবাই করে, এটা পূর্ণরূপ লিখবা, যে সবার আগে এটা পূর্ণরূপ লিখবা তাদের নামগুলো পড়বো ঝটপট। 33 অনেকে আনসার বলতেছো, 34-এ চলে আসো। চৌত্রিশে বলো কি হবে? গুগল ক্রোম একটি ব্রাউজিং সফটওয়্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, ব্রাউজার। মোজিলা ফায়ারফক্স একটি ওয়েব ব্রাউজার, এবং বাকি হচ্ছে সার্চ ইঞ্জিন। বানানগুলো যদিও ভুল আছে সাগরের, বাট ঠিক আছে লেখাটা। হ্যাঁ, সবার আগে আমাদের এখানে কমেন্ট করতে হচ্ছে ফয়সাল আহমেদ আবির, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে একজন কমেন্ট করছে, আরবিতে নাম লেখা আছে, সো তারপর হচ্ছে মারুফ হাওলাদার। তাহলে হ্যাঁ সাব্বির আহমেদ। তাহলে আশা করি এটা এখন সবাই করতে পারতেছো, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এগুলো আমাদের দেখতে হবে বারবার, কারণ পরীক্ষায় বানানোর জন্য ভুল না করি। কত চলে আসলো, তুমি বানানটা ভুল করলে তাহলে তার হবে না। 35 নম্বরটা দেখো, যে ওয়েবসাইট ডিজাইন কোনটি? ওয়েবসাইট যে তুমি ডিজাইন করবে, এই ওয়েবসাইট ডিজাইনটা কোনটি হবে? ওয়েব সার্ভারে তথ্য রাখা কি ডিজাইন হয়? ওটা তো হচ্ছে আমাদের পাবলিশ করার মধ্যে পড়ে। HTML ডকুমেন্ট তৈরি, তারপর হচ্ছে বিষয়ভিত্তিক নেটওয়ার্ক, আর হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশন। তো এটা আমাদের খুব একটা কারো সমস্যা হবে না। ওয়েবসাইট ডিজাইন মানে কি, যে আমরা HTML গুলো লিখলাম, এই ডকুমেন্ট তৈরি হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইনের মধ্যে পড়ে। তারপর হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ পর্যন্ত সমস্ত কিছুকে কি বলে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সমস্ত কিছুকে কি বলে? এখনো সবাই হাইপারটেক্সট লিখছো, রেজন আহমেদ, জান্নাতুল আঞ্জুম, আনিশা। 36 নম্বরটা আনসার করো সবাই। ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত টোটাল যে জিনিসটা, এটা আমরা HTML কি বলি? মনে করো আমি এখানে একটা উদাহরণ দিলে, যেমন একটা প্যারাগ্রাফ লিখলাম পি, তারপর এখানে আমি লিখি যে একটা ডকুমেন্ট, যে দিস ইজ আ প্যারাগ্রাফ, এরকমই নরমাল, দিস ইজ দ্য প্যারাগ্রাফ। তো আমি এখানে প্যারাগ্রাফ ওপেন করছিলাম, কন্টেনারটা ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম। তাহলে এখানে এই টোটাল জিনিসটাকে আমি কি বলবো? এই টোটাল জিনিসটাকে আমি বলবো হচ্ছে HTML এর উপাদান বা এলিমেন্ট। তারপর 37 নম্বরে দেখো, টেবিল ডেটা এর ট্যাগ কোনটি? এটা সবাই পারবা। আমি কমেন্ট এখন একটু কম পড়ছি, যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে। অলরেডি আমাদের ক্লাসে মোটামুটি ভালো সময় হয়ে গেছে, আর ক্লাসে ভিউয়ার সংখ্যা অনেক কমে গেছে বলতে গেলে। তোমরা এটা ঝটপট হচ্ছে কিছু শেয়ার করতে ঠিক মতো, নিজেদের টাইমলাইনে বিশেষ করে বন্ধুদেরকে মেনশন করে দাও।
37 নাম্বারটা বলো যে টেবিল ডেটা এর ট্যাগ কোনটি, কি মনে হয়? এটা অলরেডি পারা উচিত তোমাদের। এখন বলছি HTML হচ্ছে একটা ইউজার ফ্রেন্ডলি ভাষা, তো এই ট্যাগগুলো এমনভাবে ডিজাইন করা হয় যেন এটা আমাদের মনে থাকে। দেখি 37 আনসারটা কে সবার আগে পড়তে পারে? সবার আগে এই 37 আনসারটা দেখি কে কমেন্ট করে তাড়াতাড়ি। 37 গ, এটা আমাদের কমেন্ট করছে হচ্ছে নিশিতা জাহান, তারপর হচ্ছে মাহবুবা আক্তার জুই, ওটা আবার মোর অ্যাকুরেট, ও হচ্ছে ইয়াটা সহ বলছে, অপশনটা সহ। ফাতেমা, ওটা ঠিক আছে। তারপর হচ্ছে মাহাদি আহমেদ 37 ঘ। পিডিএফ কোথায় পাবে, অনেকে এই প্রশ্নটা করছে। পিডিএফটা হচ্ছে তোমরা আমাদের একটা কি বলে এটাকে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয়েছে, গ্রুপের মধ্যে এইসব পিডিএফ লিঙ্ক দেওয়া হয়। এখন অনেকে হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, তোমরা খুব দ্রুত জয়েন হয়ে নাও। তাহলে এখানে আমাদের টেবিল ডেটা, টেবিলের টি, ডেটা ডি, টি ডি, আনসার হচ্ছে সি। শেষ, কত ইজি এটা। তারপর 38, কোন HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না? মানে এমন HTML ট্যাগ যা ওপেনিং আছে ঠিকই বাট ক্লোজিং ট্যাগ থাকে না। এটা অলরেডি সবাই পারবা। এটা আমাদের হচ্ছে HTML ট্যাগ দুই রকম, একটা ছিল কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগের ক্লোজিংটা থাকে না। তো H1 একটা কন্টেইনার ট্যাগ, শুরু হবে শেষ হবে। আই আই হচ্ছে ইটালিকের জন্য, এটাও কিন্তু একটা কন্টেইনার ট্যাগ, শুরু হবে শেষ হবে। TR টেবিল রো, ও তো কন্টেইনার ট্যাগ, টেবিল রো শুরু হয় শেষ হয়। কিন্তু BR যেটা হচ্ছে ব্রেক, এটা কিন্তু আমাদের হচ্ছে আর কন্টেইনার ট্যাগ না, হচ্ছে একটা এমটি ট্যাগ। তো আমাদের কারেক্ট আনসার হবে 38 ডি। 39 আসো, দেখো যে নিচের কোনটি এমটি ট্যাগ, সেম প্রশ্নটাই। তো এখানে টিডি যে টেবিল ডেটা, কন্টেইনার ট্যাগ, অর্ডার লিস্ট কন্টেইনার ট্যাগ, আর এম হচ্ছে এমফেসাইজ, এটা ইটালিকের মতোই কাজ করে। এই তিনটি হচ্ছে কন্টেইনার ট্যাগ। বাট যেটা হচ্ছে হরিজন্টাল রুল বা HR, ও হচ্ছে আমাদের একটা এমটি ট্যাগ। এগুলো আমরা হচ্ছে একদম ফার্স্ট করে যাই। কোন HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরি করতে ব্যবহার করা হয়? এটা ম্যাক্সিমাম ভুল করতে পারো। ড্রপ ডাউন তৈরি করতে কোনটা ব্যবহার করা হয়? ইনপুটের জন্য আলাদা ট্যাগ, সিলেক্টের জন্য আলাদা ট্যাগ, আর তুমি ড্রপ ডাউনের যে অপশনগুলো বানাবা এর জন্য আলাদা ট্যাগ। এটা আনসার সবাই করো তো দেখি। এটার আনসার যে পারবা তারটা হচ্ছে আমি কমেন্ট করবো। 40 এটা করো সবাই। তোমরা সবাই হচ্ছে 40 আনসারটা করে ফেলো। ঝটপট সবাই 40 আনসারটা করে ফেলো। হ্যাঁ, সবার আগে আমাদের এখানে কমেন্ট করছে হচ্ছে ফয়সাল আহমেদ আবির। ও সম্ভবত আজকে ওর নামটা আমি দুইবার দেখলাম সবার আগে করতে। বিআর ট্যাগে ক্লোজিং থাকে না, এটা হচ্ছে রেজওয়ান আহমেদ, দেখছো, সাবাস। জান্নাতুল আঞ্জুম এখন 38 কেন? তো হচ্ছে আহমেদ নাহিদ 40 খ লিখছো না, খ হবে না, ফ্রেম না। তারপর হচ্ছে মোহাম্মদ আসিফ, হ্যাঁ ঠিক আছে, ক নাম্বার। সুমাইয়া আক্তার ক হবে। আরাফাত রহমান রিয়ন, হ্যাঁ ঠিক আছে। যারা খ দিচ্ছ তারা ভুল করলা। এটা হচ্ছে আমাদের ড্রপ ডাউনে তুমি যদি তৈরি করতে চাও বক্স, আমাদের অপশন দেওয়া লাগবে। তুমি যত বেশি অপশন দিবা তত বেশি তো তুমি ড্রপ ডাউন করে নিচে যেতে পারতেছো। তখন তোমার ড্রপ ডাউনটা করতে হবে অপশন। তুমি যদি কোনো ডেটা নিতে চাও তোমার হবে ইনপুট। তুমি কোনো ডেটা সিলেক্ট করতে চাও হবে সিলেক্ট টুলটা। ক্লিয়ার? তো 40 আমাদের হচ্ছে অপশন। 41 নাম্বারটা বলো, আমরা প্রায় শেষের দিকে, আর কয়েকটি আছে, সম্ভবত 4-5টা আছে এখানে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোনো ওয়েব পেজে তুমি হচ্ছে 1000/800 মানে 100/80 1000/800 পিক্সেলের একটা ছবি মাহিরে জেপিজি, এই ছবিটা যুক্ত করার জন্য কোন ট্যাগ, মানে এই ট্যাগের সাথে কোন অ্যাট্রিবিউটটা যুক্ত হবে? মানে ওরা দেখো কিন্তু ট্যাগটা বলে দিছে ইমেজ সোর্স নেচার জেপিজি, আর এখানে হচ্ছে মাহিরে জেপি। আচ্ছা, এটা একটু বানান ভুল হয়েছে, এটা নেচার জেপিজি হবে। এর সাথে কোন অ্যাট্রিবিউটটা যুক্ত হবে যদি আমি এই ছবিটার সাইজ 1000/800 করতে চাই? আমি একটা ছবি দিব ওয়েবসাইটে, এই ছবির সাইজ আমি বড় ছোট করতেই পারি। তাহলে অবশ্যই দেখো একটা ট্যাগের আমি বৈশিষ্ট্য নির্ধারণ করতেছি, অ্যাট্রিবিউট দিয়ে তো করবো। সাবাস, সেটা হচ্ছে কে? নিশিতা জাহান, হ্যাঁ ঠিক আছে, সাবাস। সবার আগে হচ্ছে আনসারটা আসছে। 100% এটাই হবে। তারপরে হচ্ছে হ্যাঁ, জান্নাতুল আঞ্জুমের কাছে প্রশ্ন অনেক দেরিতে যাচ্ছে, তার একটা কারণ হতে পারে তুমি নেটওয়ার্কের হয়তো সমস্যা করতে পারে। তুমি করো কি, এটা হচ্ছে রিফ্রেশ করো একবার, তাহলে দেখবো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সাহিল আহমেদ 41 ক। আচ্ছা, এটা তোমরা সবাই পারতো, সাইমন সেটা সবাই ভুল করবে ওটা। অনেকে এটা কেউ কেউ পিক্সেল দিয়ে দিও না। আর দেখো অলওয়েজ কিন্তু আমাদের হচ্ছে, আমরা যখন হিসাব করি আমাদের উইডথ যেটা আড়াআড়ি এটা আগে আসে, আর হাইটটা কিন্তু পরে হয়। যেমন এই ডিসপ্লেটা কিরকম 4K ডিসপ্লে, অথবা যদি আমি বলি মোবাইলের ডিসপ্লে গুলো কেমন হয় 1080p, তাই না? তো 1080p ডিসপ্লেতে আমরা কিভাবে লিখি? 1980 ইন্টু 1080। তো 1980 হচ্ছে আমাদের উইডথ, 1080 হচ্ছে হাইট। তো এখানে যে আমাদের বলছে যে 1000/বাই মানে হচ্ছে এটা গুণ, এখানে বাই দেওয়া মানে হচ্ছে যেরকম দেখো বাই দেওয়া মানে হচ্ছে এরকম, তুমি 1000 লিখলা 1000/800,
তার মানে প্রথমটা হচ্ছে আমার উইথ, আর এই পরেরটা এটা হচ্ছে আমার হাইট। তাহলে এটা আমার কি হবে, উইথ বাই হাইট। আনসার হচ্ছে এ, 41 এ সাবাস। তাহলে আমরা যদি এখন 42 নাম্বারটা দেখি, 42-এ আমাদের প্রশ্নটা বলা হচ্ছে পিক 1 জেপিজি নামের ইমেজ ওয়েব পেজে প্রদর্শনের কোড কি। তোমাকে সরাসরি কোডটাই জিজ্ঞেস করছে। এখানে আমরা মেজরিটি যে ভুলটা করব, ওটা আমরা ইমেজটাকে ওই যে এমটি ট্যাগ না দিয়ে কন্টেনার ট্যাগে দিয়ে ফেলবো। এই ভুলটা অনেকেই করবে। 42 নাম্বারটা দেখি কে সবার আগে আনসার করতে পারে। আর 3টা বা 4টা এমসিকিউ আছে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, এমডি জুয়েল সুন্দর মতো কমেন্টটা করছে যে উইথ 1000, হাইট হচ্ছে 800। 42-এর ক সবার আগে এই প্রশ্নটা আসছে ইনাইয়া ওর কাছ থেকে। আচ্ছা, তোমার নামগুলো এমন রাখো যে পড়তে কষ্ট হয়ে যায়। তা হচ্ছে সুরায়া বিনতে ইয়াসিন, সুরায়া বিনতে ইয়াসিন। চৌধুরী সৃষ্টি। আচ্ছা, এখানে ভুল করছো না সঠিক, সবাই খ দিচ্ছে, একজন দুজন গ দিল। নুসরাত জাহান ইফতিলেক্সে গ। গ তো হবে না, তোমাকে তো মাত্র বললাম এটা তো আমাদের কন্টেনার ট্যাগ না। গতে আমি দেখলাম যে এখানে আমার ওপেনিং ইমেজ আবার ক্লোজিং ইমেজ, এটা তো হবেই না। হ্যাঁ দেখো, এখানে তোমার হচ্ছে ওপেনিং আছে, ক্লোজিং আছে, আমার ইমেজটা একটা হচ্ছে এমটি ট্যাগ। ইমেজ, এটা সবাই লেখো আইএমজি, ইমেজ হচ্ছে এমটি ট্যাগ। এটা কমেন্ট করো, ইমেজ এমটি ট্যাগ। তারপরে দেখো এখানে দেখো ওরা কি লিখছে, ইমেজ পুরো লাইনটা লিখছে, বাট আমাদের তো ট্যাগের মধ্যে জাস্ট আইএমজি লিখতে হয়, তাহলে আমাদের ক নাম্বারটাও হবে না। তারপর ডিতে দেখো, এটা তো প্যারাগ্রাফে নিয়ে আসছে, প্যারাগ্রাফ হবে কেন? ছবি কি প্যারাগ্রাফে যাবে? কখনোই না। আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে এখানে বি, 42-এর বি। তারপরে আমরা যদি 43-এ যাই, 43-এ আমরা দেখতে পারবো প্রশ্নটা বলা হচ্ছে নিচের কোনটি সঠিক। তো এখানে দেখো কয়েকটা ট্যাগ বলা হয়েছে যে আগের বারের মতোই, কিন্তু ইমেজ নিয়েই। তো ইমেজে আমাদের সবাই ভুলটা লাগে, আমরা মনে করি ইমেজ হচ্ছে একটা কন্টেনার ট্যাগ। তো এই জন্য আমাদের সবার এখানে সমস্যাটা হয়, ইমেজ কোনো কন্টেনার ট্যাগ নয়। ওকে, এটা একটা এমটি ট্যাগ। এইখানে আমরা মেজরিটি ভুলটা করব। তাহলে এখানে আমাদের প্রথমত কি করতে হয় এই সকল এমসিকিউ ক্ষেত্রে হচ্ছে, দেখো এখানে আমরা হচ্ছে ইমেজে দেখো শেষে আবার একটা ইমেজ দিয়ে দিচ্ছে, মানে এটাকে কন্টেনার ট্যাগ বানায় ফেলছে, এটা তো হবে না। তারপরে বি নম্বরে যদি আমি দেখি, দেখো এখানেও শেষে আবার ইমেজ দিয়ে ফেলছে, প্রথমে ইমেজ দিচ্ছে, শেষে ইমেজ দিচ্ছে, তাহলে এটাও কিন্তু কন্টেনার বলে ফেলছে, হবে না। তারপর 4 নম্বরে দেখো, 4 নম্বরেও সেম, ইমেজ দিয়ে শুরু হয়েছে, ইমেজ দিয়ে শেষ হয়েছে, এটাও হবে না। তাহলে জাস্ট তুমি এতটুকু যদি জানো যে ইমেজ একটা এমটি ট্যাগ, এটা সব এটা দেখো কমেন্টে, ইমেজ একটা এমটি ট্যাগ, ইমেজ একটা এমটি ট্যাগ। আচ্ছা, নুরুদ্দিন গাজী লিখছে এমটি, এমটি না ইএমপিটি ওয়াই, এমটি। হ্যাঁ, বর্ষা পাওয়াল ইমেজ এমটি ট্যাগ, ঠিক আছে। লামিয়া ইসলাম সামিয়া, আচ্ছা সরি লামিয়া ইসলাম সাইমা। তারপরে হচ্ছে তোমাদের এখানে যারা আছো সবাই এই জিনিস লেখো যে ইমেজ একটা এমটি ট্যাগ, এটা থেকে খুব বেশি পরিমাণে ভুল করে সবাই। আচ্ছা, আমরা কমেন্টে দু একজন ঝগড়া করতেছি, ঝগড়া করবো না, কিছু কিছু জায়গায় কিছু জিনিস ইগনোর করে ফেলবা, ঝগড়াগুলোর পার্টটা। তাহলে পরে দেখো 43 বছর 44, কারণ এখন আমাদের পরীক্ষা হচ্ছে রাত গড়ালে হচ্ছে 2 দিন পরেই। তো তোমরা এখন যদি এখানে ঝগড়া করতে বসো, তোমাদের তো নিজের সমস্যা হয়ে পড়ে। 44-এ বলা হচ্ছে যে কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি। কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? হোম পেজ, ওয়েব সার্ভার, হোস্টার, মাদার কম্পিউটার। এটা কি হবে? কোন ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? এটা আমরা অলরেডি কিন্তু একবার পড়েছি যে আমার ওয়েবসাইটটা যেখানে হোস্ট হবে তার নাম হচ্ছে আমার ওয়েবসাইট হোস্টিং বা আচ্ছা, এটাই আমরা হোস্টার লিখছে কেন? এটা হচ্ছে ওয়েব সার্ভার হবে। হ্যাঁ ঠিকই আছে, যে কোনো ওয়েবসাইট যেখানে হোস্ট করা হয় সেটা হচ্ছে আমাদের ওয়েব সার্ভার বা হোস্টিং সার্ভার আমরা বলি, যে হোস্টিং সার্ভার বা হোস্টার না। হ্যাঁ হোস্টিং ঠিক আছে, বাট হোস্টার হবে না, হোস্টার বলতে কিছু নাই। তো হচ্ছে হোস্টিং সার্ভার বলা হয়, অথবা ওয়েব সার্ভারও বলতে পারো, যে ওয়েব সার্ভার থেকে এটা হোস্ট করা হয়। হ্যাঁ, অনেকে জাস্ট সার্ভার লেখছে বা ওয়েব সার্ভার একই, কারণ এই সার্ভারগুলো তো ওয়েবের মধ্যে থাকে, এটা তো আমাদের বাসা বাড়িতে থাকে না। যেগুলো ইন্টারনেটে থাকবে সবগুলো হচ্ছে ওয়েব, তাহলে ওয়েব, এই সার্ভারটা ওয়েবে থাকে, ওয়েব সার্ভার। 35 নম্বরে দেখো google.com কি, এটা সবাই পারবা, এটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি সম্ভবত। এরপর আর একটা এমসিকিউ আছে এই স্লাইডে, বলো। এখন 45 আনসারটা বলো, google.com এটা কি হবে? 45 আনসারটা সবাই বলো। হ্যাঁ, যে সাগরের কমেন্টটা সুন্দর চোখে পড়ছে, কোনো ওয়েব পেজ যেখানে হোস্ট করা হয় সেটা হচ্ছে ওয়েব সার্ভার, যদিও বানান ভুল আছে অনেক। তারপরে প্রথমে আমি কমেন্টটা দেখলাম, এটা হচ্ছে নিশিতা জাহান খ বলছে, এমডি পাভেল খ বলছে,
তারপর হচ্ছে রিয়াদ ক বলছে google.com। google.com ব্রাউজার হবে কেন? এটা তো হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোম হচ্ছে একটা ব্রাউজার। নাফিসা তাবাসসুম, তারপর হচ্ছে তানভীর, সকলে খ বলছো এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের google.com একটা সার্চ ইঞ্জিন, আর ব্রাউজারটা কিন্তু হচ্ছে গুগল ক্রোম। সার্চ ইঞ্জিন কে কি আছে, তুমি হচ্ছে গুগলে গিয়ে কিন্তু যে কোনো কিছু সার্চ করতে পারো। তারপর হচ্ছে তুমি ইয়াহুতে গেলেও সার্চ করতে পারো, যদি ইয়াহু আর ইউজ হয় না, বিং, এগুলোতে বিং হচ্ছে তোমার যে মাইক্রোসফটে ইউজ হয়, তো এগুলো হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। আর ব্রাউজার কারা কারা? এই গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এডজ, তারপর হচ্ছে অপেরা, এটা হচ্ছে আমাদের ব্রাউজার। আচ্ছা এখানে দেখো এই জিনিসটা, এটা একটু ভুল আসছে, এটা প্রোটোকল হবে না, এটা হবে সার্চ ইঞ্জিন। আমি এই জিনিসটা কারেক্ট করে দেবো। তারপর এখানে দেখো লাস্টের প্রশ্ন এটা মনে হয়, তারপরে কি আর প্রশ্ন আছে? আর প্রশ্ন নেই, এটা হচ্ছে লাস্ট প্রশ্ন আছে। তারপরে আমরা হচ্ছে কিছু সিকিউ প্র্যাকটিস করব। তাহলে বলো, ওয়েব পেজে একটা ছবি যুক্ত করব, ছবিটা আমার কি দেওয়া আছে? ocean.jpg। এই ইমেজটি যুক্ত করার জন্য আমাকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে যে ইমেজ, আমি এটা লিখি তাহলে তোমরা বুঝবা। যেহেতু ছবি, তাহলে ছবিটা অবশ্যই আমার হচ্ছে ইমেজ ট্যাগের মধ্যে আসবে, তাই না? ইমেজ। তো ইমেজ যেহেতু একটা হচ্ছে ক্লোজিং এমটি ট্যাগ, তার মানে তো এর হচ্ছে ওপেনিং আছে বা ক্লোজিং থাকবে না। তাহলে আমার যত কিছু ইমেজের লিঙ্ক টিঙ্ক হাইট উইডথ সবকিছু কিন্তু এই ওপেনিং ট্যাগের মধ্যেই থাকবে। তাহলে দেখো ইমেজের মধ্যে হচ্ছে যে ছবি লিঙ্কটা, এটা হচ্ছে সোর্স। সোর্স হচ্ছে আমার, তাহলে একটা কি হবে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। সোর্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সোর্সের মধ্যেও লেখা হচ্ছে যে ocean.jpg। আমি জাস্ট ওজেপিজি লিখলাম। আর সবসময় দেখবা এটা হচ্ছে আমার সোর্স অ্যাট্রিবিউট, আর ইকুয়াল দিয়ে যেটা লিখবে এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউট ভ্যালুগুলো অলওয়েজ ডাবল কোটেশন দ্বারা আটকানো থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে এখানে ইমেজটির সাইজ 400x300 পিক্সেল করার জন্য কত বলছে? 400x300। তার মানে এই যে ছবিটা, এই ছবির সাইজটা আমরা করবো 400x300। এই পিক্সেল করার জন্য কি নির্দেশ দিতে হবে এটা সবাই বলো। 400x300 পিক্সেল করার জন্য কোন নির্দেশটা দেওয়া লাগবে? যেহেতু আমরা প্রথমে এটা কি বলছিলাম যে উইডথ, আর তারপর এটা হচ্ছে হাইট। আচ্ছা আমার ব্যাটারি মনে হয় চার্জ প্রায় শেষ। উইডথ আর এটা হচ্ছে হাইট। তাহলে এই নির্দেশটা আমার কি দেওয়া লাগবে? উইডথ 400, হাইট 300। কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। বলো সবাই এই যে 46টা ক্লিয়ার কিনা? আমাদের এই যে স্লাইডে এখানে হচ্ছে এই কয়টা এমসিকিউ আছে, এখন সবাই বলে এটা ক্লিয়ার কিনা। তারপর হচ্ছে আমরা কিছু সিকিউতে জাম্প করবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো। আমরা হচ্ছে তাহলে তোমাদেরকে 2 থেকে 3 মিনিট একটা ব্রেক দিয়ে সিকিউতে জাম্প করবো, বা 5-7 মিনিটের ব্রেক দিতে পারি। বলো তো এটা সবাই ক্লিয়ার কিনা? এমসিকিউতে সবাই ঠিক আছে? কোনো সমস্যা আছে এই কয়েকটাতে? আর তোমরা এখন এই শেষ মুহূর্তে বারবার এমসিকিউ গুলা, একটা এমসিকিউ বারবার করবা। কারণ কি, তোমার যদি এখন হচ্ছে এই সোমবার পর তো তুমি আর আইসিটি পড়ে লাভ নাই, তাই না? তুমি আসলে এত যে এফোর্ট দিলা পুরো জীবনে বা ইন্টার লাইফে, এই সোমবারের একটা পরীক্ষাতেই কিন্তু তোমার আইসিটি রেজাল্টটা নির্ধারণ হবে। তুমি এই সোমবারের আগে তোমার সময়টাকে যত বেশি ইউটিলাইজ করতে পারো, যত বেশি বার একটা জিনিসকে রিভিশন দিতে পারো, আর পরীক্ষার খাতায় যদি মাথা ঠান্ডা রেখে আনসার করে আসতে পারো, তাহলে তোমার আসলে পড়াটা সার্থক হবে আর আমাদের পড়ানোটা সার্থক হবে। বাট তুমি যদি এই জিনিসটা পড়লা ঠিকই, বাট দেখা যায় একবার পড়ছো, 2বার বা পড়লা না, দেখা যায় এটা হয়তো পরীক্ষা হলে মনে থাকলো না, তখন তো আসলে কোনো লাভ হলো না, তাই না? তোমাদের কিন্তু দিন শেষে মানুষ দেখবে তোমার রেজাল্টটা কি আসছে। তোমার রেজাল্ট যদি ভালো না আসে, তাহলে তো তুমি যত এফোর্ট দাও, তাহলে তো ওটা আসলে এফোর্টটা কেউ দেখবে না। এই জন্য তোমাকে কি করতে হবে, যেগুলো যে পড়ছো এগুলো বারবার রিভিশন দিবা, যেন জিনিসটা না ভুলো। আর পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে দেখবা। পরীক্ষা হলে আমাদের সবারই এই যে কমন মিস্টেকটা হয়, প্রশ্ন একটু প্রথম দিয়ে একটা এমসিকিউ কঠিন পাইলে দেখা যাবে ভয় পেয়ে গেছে, তো পরে পারাগুলো ভুল করে আসছে। এই জিনিসটা যেন না হয়। আর আমাদের হচ্ছে যে আইসিটি 3rd চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো আসে বা সিকিউ গুলো আসে, এগুলো ক্যালকুলেটে খুব ইজিলি করা যায়। আজকে আমরা হচ্ছে রাতের ক্লাস ওটা দেখবো। আর এরপরে হচ্ছে আমরা কয়েকটা এখানে সিকিউ প্র্যাকটিস করবো, করে হচ্ছে ক্লাসটা আমরা আজকে এখানে মানে এন্ড করবো সিকিউ প্র্যাকটিসের পরে। তো আশা করি এমসিকিউ সবার ক্লিয়ার হয়েছে। কারো যদি সমস্যা থাকে এটা বলতে পারো। একজনে বলছো 10-এ প্রবলেম। তাহলে 10-এ যে প্রবলেম বলছো ও প্রশ্নটা একবার দেখে নাও, যে ইউআরএল এর তৃতীয় অংশের নাম কি। তো এটা আমি এখানে সম্ভবত লিখে দিচ্ছি। আমাদের ইউআরএল এর প্রথম অংশ হচ্ছে প্রোটোকল, যেটা হচ্ছে যে এসটিটিপি। তারপর হচ্ছে তোমার ডোমেইন নেম, যেমন google.com। তারপর হবে স্ল্যাশ দেওয়া হচ্ছে ফোল্ডারের নাম, বা যেটাকে আমরা পাথও বলে থাকি। তারপর হচ্ছে ফাইলের নাম থাকে। এটা হচ্ছে আমাদের একটা মানে ইউআরএল এর কয়েকটা অংশ ভাগ করা হয়।
তো এটা আমার যে হ্যান্ড নোটটা গতকাল ক্লাসে দেখেছিলা, সেখানে জিনিসটা সুন্দর মতো সাবমিট করা আছে। এটা সবার ক্লিয়ার? এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যে প্রথম অংশ হচ্ছে প্রোটোকল, দেন হচ্ছে ডোমেইন নেম, তারপর ফোল্ডার বা পাথ নেম, তারপর হচ্ছে ফাইল নেম। তাহলে তৃতীয় অংশ কোনটা হবে? অবশ্যই হচ্ছে আমাদের পাথ। আর 1 নম্বরে যা সমস্যা, এটা তো আসলে সমস্যা না, এটা তোমরা মুখস্থ করো বসে বসে, যে আমাদের এই যে নিচের কোনটি টেক্সট এডিটর, টেক্সট এডিটর মুখস্থ করো, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। তাহলে এখন হচ্ছে তোমাদেরকে 5 মিনিট একটা ব্রেক দিই, তারপরে আমরা হচ্ছে সিকিউ প্র্যাকটিসটা শুরু করব। ওকে, তোমাদেরকে এখন একটা হচ্ছে 5 মিনিটের ব্রেক দিব, তারপরে আমরা সিকিউটা শুরু করবো ইনশাল্লাহ। ডোমেইন নেম কি? ডোমেইন নেম হচ্ছে তুমি যে একটা www.google.com, এই যে google.com না, এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম, ডোমেইনের নাম। তাহলে এখন তোমাদের 5 মিনিট একটা ব্রেক দেই, আমরা এরপর হচ্ছে সিকিউটা প্র্যাকটিস করবো। তোমরা হচ্ছে পানি টানি খেয়ে সুন্দর মতো সবাই আবার বসে যাও।
আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার কিনা সবাই বলো তো। ওটা সাউন্ড সমস্যা না, আমি হচ্ছে ইয়াটা অন করতে ভুলে গিয়েছিলাম। তা এখন বলো সাউন্ড আসে কিনা। আচ্ছা, দুঃখিত এটার জন্য। ভুলে গিয়েছিলাম আসলে মাইক্রোফোনটা অন করতে। হ্যাঁ, এখন নিয়েছি। এখন বলো ঠিক আছে কিনা সাউন্ডটা। তাহলে এখন দেখো অলরেডি অনেকে হচ্ছে ব্রেকে চলে গেছে, ওদেরকে ঝটপট মেনশন করে দাও আবার। আমরা এখন হচ্ছে সিকিউ সলভিংটা শুরু করব। সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে এখনই মেনশন করে জয়েন করতে বলো। গতকাল সিকিউ সলভিং এর সময় দেখা গেছে যে আমি যে কোডটা লিখবো পিডিএফ এ জায়গা হয় না, তো এই জন্য আজকে ডিফারেন্ট সফটওয়্যার নিলাম যেন এখানে আমার জায়গা শর্টেজটা না পড়ে। সবাই জয়েন হয়ে যাও, দ্রুত নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই হচ্ছে এখন সুস্বাস্থ্য বজায় রাখতে পারছো। পরীক্ষার মাঝখানে কেউ আবার অসুস্থ হয়ে যাও না। আমার দেখা যায় নিজের কেমিস্ট্রি এক্সামের সময় আমার মোটামুটি একটা ভালো জ্বর আসছিল 5 দিনের মতো, তো খুবই ঝামেলার। হ্যাঁ, মোহাম্মদ তানিম, ওর মতো সবাই হচ্ছে নিজেদের বন্ধুদেরকে মেনশন করে ফেলো। হ্যাঁ, এটাও ফ্রেন্ডস হলো। আচ্ছা, তাহলে আমরা এখনই শুরু করব। ওকে, প্রথম প্রশ্নটা আগে দেখো। এই যে আমরা যখন এই অধ্যায় সিকিউ গুলো পড়বো, আমাদের মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। তুমি যদি সিকিউ পড়ার সময় খুবই তাড়াহুড়া করো, তাহলে দেখা যায় খুব একটা লাভ হবে না। আমি যদি সিকিউটা পড়ি, তোমরা বলো তো লেখা বোঝা যায় কিনা। আমার মনে হয় যথেষ্ট বড় করা হচ্ছে লেখাটা। এখন ভাত খাচ্ছ তোমরা নাকি? এমন এমন কমেন্ট আসে মাঝে মাঝে, দেখে মানে হাসি আটকানো কষ্ট হয়। এখন কটা বাজে? 4টা 20 বাজে না? আজান তো এখন এখানে দেয় নাই, আজান দিলে নামাজের ব্রেকটা একটু পরেই দেই, তার আগে ক্লাসটা শেষ হয়ে যাবে আসলে। প্রশ্নটা হচ্ছে আলোর সোপান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মানে একটা বিশ্ববিদ্যালয়ের নাম, এই কর্তৃপক্ষ হচ্ছে একটা ওয়েবসাইট তৈরির কথা ভাবছে। মনে করো তোমার যে স্কুলটা হচ্ছে এখন একটা ওয়েবসাইট বানাবে নিজেদের স্কুলের জন্য। তো হোম পেজে একটা ছবি যুক্ত করবে, ছবিটার নাম হচ্ছে campus.jpg নামের একটি ছবি। তারপরে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স শাখাগুলো ক্রমানুবর্তী তালিকা এবং নোটিশ বোর্ড নামক একটি লিঙ্ক থাকবে। মানে বেশ একটা লিঙ্ক, যদিও লিঙ্ক নিয়ে আমাদের প্রশ্নে বলা হয় নাই। যে কর্তৃপক্ষ একটি সফটওয়্যার ফার্মের 3জন বিশেষজ্ঞকে রাখলেন এই ওয়েবসাইট বানানোর জন্য। বিশেষজ্ঞ দল 2 ধরনের সমাধান দিলেন। প্রথম পদ্ধতিতে খরচ কম কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা। এই লাইনটা ভালো মতো পড়ো। আমি একটা ওয়েবসাইট বানাবো, তো ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমি 3টা ফার্মকে বলছি, ওই যে আইটি ফার্ম, যে আমার একটা ওয়েবসাইট বানাইতে হবে। তো তারা হচ্ছে আমাকে 2টা অপশন দিচ্ছে। একটাতে হচ্ছে আমার খরচ কম থাকবে কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা হবে, বা দ্বিতীয় পদ্ধতিতে খরচ বেশি হবে কিন্তু নিয়মিত ডেটা আপডেট করা যাবে। তাহলে কথাটা কি বলছে? একটা পদ্ধতিতে হচ্ছে আমার খরচটা কম হবে কিন্তু আমি নিয়মিত ডেটা আপডেট করতে একটু সমস্যায় পড়বো। আর সেকেন্ড অপশন হচ্ছে আমার খরচটা বেশি পড়বে বাট আমি নিয়মিত আমার মন মতো সুবিধা অনুযায়ী ডেটা আপডেট করতে পারবো। এখন প্রশ্নে বলা হয়েছে যে বিশেষজ্ঞ দলের সমাধান দ্বয়ের মধ্যে কোনটি আদর্শ সোপান বিদ্যালয়ের জন্য উত্তম। তাহলে এখন আমাদের বুঝতে হবে এই 2টা অপশনকে আমরা কি বলি, যেখানে আমরা ডেটা আপডেট করতে পারি আর একটাতে করতে পারি না। ওয়েবসাইট 2 ধরনের, একটা হচ্ছে ডেটা আপডেট করা যায় আর একটা হচ্ছে করা যায় না। বলতো এটাকে কি বলে? এটা সবাই ভালো। তোমরা এই যে এখানে যে জিনিসটা কয়েকজন কমেন্ট করতেছে ওগুলা ঠিক না, বানানো ভুল লিখছে। যাই হোক, দুজনই ভালো। আর ভাই হচ্ছে অনেক সিনিয়র, অনেক বেশি এক্সপিরিয়েন্স, অবশ্যই উনি আমার থেকে ভালো। তো এখন এই জিনিসটা বলো তো, এখানে কোন 2টা ওয়েবসাইটের কথা বলা হচ্ছে এটা কমেন্ট করো। হ্যাঁ, আমি একজনের নাম পড়তে পারলাম, ওটা হচ্ছে আমাদের সাইম খান, যে স্ট্যাটিক ওয়েবসাইট অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট। এক্স্যাক্টলি, তুমি যেই ওয়েবসাইটের মধ্যে নিয়মিত ডেটা সুবিধা অনুযায়ী আপডেট করতে পারবা ওটাকে আমরা বলি ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে পরিবর্তনশীল, তুমি ডেটাটাকে পরিবর্তন করতে পারবা। আর যেটা তুমি নিয়মিত ডেটাটা আপডেট করতে পারবা না, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক হচ্ছে স্থির, বুঝতে পারছো এটা? হ্যাঁ, স্ট্যাটিক এন্ড ডাইনামিক, এটা সবাই কমেন্ট করো সুন্দর মতো। তাহলে আসলে আমাকে প্রশ্ন মধ্যে কিছুই চাই নাই, স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের একটা কম্পারিজন চাইছে। তাহলে আমি জাস্ট প্রথমে আইডেন্টিফাই করব যে বিশেষজ্ঞ দল আমাদের হচ্ছে 2টা ওয়েবসাইটের, একটা স্ট্যাটিক ওয়েবসাইট এবং একটি ডাইনামিক ওয়েবসাইটের পরামর্শ দিয়েছে। তারপর আমরা যেটা করব, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যগুলোকে লিখবো। আর তারপর আমরা শেষে কি লিখবো, যে অবশ্যই ডাইনামিকটাই উত্তম, কারণ তুমি এখানে তোমার সুবিধা মতো
যে ডেটাগুলো এডিট করতে পারবা, কারণ আমাদের তো খরচ নিয়ে বলেন যে ইকোনমিক্যালি ভাবতে। আমার হচ্ছে যেটা আমি বেশি ইজি হবে আমাদের জন্য, মানে বেশি ফ্যাসিলিটিস গুলো পাবো, যেখানে আমি আমার ডাইনামিক ওয়েবসাইটে অনেক ধরনের কাজ করতে পারবো। যেমন তোমরা যখন ইউটিউবে যাও দেখবো যে প্রত্যেক রিফ্রেশে কিন্তু ইউটিউবের কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, একবার এক এক ভিডিও আসে, তার মানে এই যে কি পরিবর্তনশীল ডেটা, তাই না? এটা হচ্ছে ডাইনামিক। বাট যদি এমন হতো তুমি 100 বার রিফ্রেশ করলে 100 বারই হচ্ছে সেম ভিডিও সামনে আসে, তাহলে তো আর রিফ্রেশ করার অর্থ হলো না। তো তেমনই একটা স্কুলের ওয়েবসাইটে আমাদের নোটিশ বোর্ড থাকে যেগুলো নিয়মিত চেঞ্জ করতে হয়, ফটো গ্যালারিতে একের পর এক ছবি আসবে, টিচারদের নামগুলো হচ্ছে দেখা যাবে সময় মতো পরিবর্তন করা লাগতে পারে, বিভিন্ন টিচারের পদোন্নতি হবে, পোস্ট চেঞ্জ করতে হবে, তাই না? তার মানে আমাদের এগুলোর জন্য অবশ্যই ডাইনামিক ওয়েবসাইটে উত্তম। হ্যাঁ, বলো তো সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমরা যদি এটা হচ্ছে এখন ব্যাখ্যার দিকে দেখি, এখানে আমার কোনো কোড লেখা লাগবে না, এটা একটা ভালো জিনিস। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে আমরা এখানে তুলে দিয়েছি, যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক যে ওয়েবসাইটের পার্থক্য। তো এখানে আমরা হচ্ছে বলা হয়েছে স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলোতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, তার মানে তুমি যা কন্টেন্ট একবার দিবা সেম কন্টেন্টে বারবার থাকবে, তুমি যতবার রিফ্রেশ করো না কেন। বাট ডাইনামিক ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজ থাকে, তুমি রিফ্রেশ করতেছো, তোমার এই যে রেসপন্স অনুযায়ী ডেটাগুলো চেঞ্জ হইতেছে, রাইট? তারপর আমাদের বলা হচ্ছে যে রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হয় না, অবশ্যই স্ট্যাটিকে হবে না, কিন্তু ডাইনামিকে রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে। তারপর 3 বলা হচ্ছে ব্যবহারকারীরা ব্রাউজারে এই ধরনের ওয়েবসাইট খুব দ্রুত লোড হয়, যেহেতু এখানে কোনো ধরনের জাভাস্ক্রিপ্ট বা কাজ করছে না, কারণ তোমার ডেটাকে যদি তুমি ডাইনামিক করতে চাও হালকা একটু সময় বেশি নিবে ডেটাগুলো লোড হওয়ার জন্য। বাট স্ট্যাটিকে তো নতুন করে কোনো ডেটা লোড হয় না, ওগুলো তো আগেরটাই বারবার শো করে। তো এই জন্য আমাদের যে স্ট্যাটিক ওয়েবসাইট ব্যবহারকারী ব্রাউজারে খুব দ্রুত লোড হবে, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটটা তুলনামূলকভাবে একটু বেশি সময় নেবে। আমি এটা হচ্ছে পেজের মধ্যে নিয়ে যাই, তাহলেই বেটার হয়। হুম, তাহলে এখানে বলছে কি খুব দ্রুত লোড হবে, এটা তুলনামূলক বেশি সময় নেবে। 4 নম্বরে বলছে স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত কোনো ডেটাবেস ব্যবহৃত হয় না। ডেটাবেস আমরা কেন ব্যবহার করি? তোমার কোনো ডেটা আমার স্টোর রাখতে হবে, তুমি ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, এগুলো স্টোর রাখতে হবে, তখন হচ্ছে ডেটাবেস ইউজ হয়। বাট স্ট্যাটিকে তেমন কোনো কাজ নাই, একটাই কন্টেন্ট বারবার প্রদর্শন করবে, তাহলে এখানে আমার ডেটাবেস দরকার পড়বে না। বাট ডাইনামিকের ক্ষেত্রে তুমি যে লগ ইন করলা, দিনে কয়বার লগ ইন করছো, তোমার আইপি অ্যাড্রেস কি, তোমার ইউজার আইডি পাসওয়ার্ড, এই সকল কিছু স্টোর থাকে। তো তার জন্য আমরা বিভিন্ন ডেটাবেস লাইক ডেটাবেসের মধ্যে কোয়েরি আছে, ওরাকল আছে, এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এই সকল ডেটাবেস ব্যবহার করা হয়। দেন স্ট্যাটিকের মধ্যে এই ধরনের ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইটের চেয়ে অনেক বেশি নিরাপদ, কারণ স্ট্যাটিক ওয়েবসাইটে কেবলমাত্র একমুখী কমিউনিকেশন হয়, সার্ভার টু ক্লায়েন্ট। বা ডাইনামিকে কি হয়? ডাইনামিকে তোমার রেসপন্সটা কিন্তু সার্ভারে যাচ্ছে, ওই অনুযায়ী কন্টেন্টটা গোছানো হচ্ছে, তারপর তোমার কাছে আবার ডেটাটা আসলো। স্ট্যাটিকে তো তোমার ডেটাটা ওখানে যায় না, জাস্ট ওদের থেকে যে একটা ডেটা আছে ওটাই বারবার তোমার কাছে আসে। তার মানে এই কারণে আমাদের হচ্ছে স্ট্যাটিক একটু বেশি নিরাপদ থাকে, আর ডাইনামিকটা উভয় দিক হয়, এই জন্য একটু কম নিরাপদ। তারপরে হচ্ছে তোমার এই ধরনের ওয়েবসাইটে, মানে হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটে HTML বা CSS ব্যবহৃত হয়। আর আমাদের যে ডাইনামিক, সেখানে আমাদের পিএসপি, পার্ল, এএসপি, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এগুলো ইউজ করা হয়। তাহলে আসলে এটা আমাদের অপশনে দেখা যায়, এমসিকিউতেও আসে যে নিচের কোনটি স্ট্যাটিক ওয়েবসাইট এর জন্য ব্যবহৃত হয়। তো ওখানে তোমার হচ্ছে 3টি দেওয়া থাকবে, 1, 2, 3। তো তোমার হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে, তো ওখানে তোমরা কি করবা, জাস্ট এই যে এই দুইটা মনে রাখলেই হবে, যে স্ট্যাটিকের জন্য HTML CSS, বাকি সবাই হচ্ছে ডাইনামিকের জন্য। আর একটু জুম করবে এটা। তাহলে দেখো 7 নম্বরে বলা হচ্ছে এই ধরনের ওয়েবসাইটের উন্নয়ন এবং নিয়ন্ত্রণ খুব সহজ, যেহেতু তোমার বারবার চেঞ্জ করা লাগবে না। বা ডাইনামিকের ক্ষেত্রে নিয়ন্ত্রণ এবং উন্নয়নটা একটু জটিল, এই জন্য কিন্তু আমাদের উদ্দীপকে বলা হয়েছিল যে স্ট্যাটিকে হচ্ছে খরচ কম থাকবে আর ডাইনামিকের খরচটা বেশি থাকবে। তারপরে 7 নম্বরে হচ্ছে যেটা বলা হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইটের উন্নয়ন খরচ কম, ডাইনামিক ওয়েবসাইটের উন্নয়ন খরচ বেশি। এখন এই কয়েকটা পার্থক্য লিখবা, তারপর শেষে হচ্ছে যেহেতু আলোর সোপান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিদ্যালয়ের ওয়েবসাইটে ব্যবহারকারী কর্তৃক ওয়েবসাইটের কোনো তথ্য আপডেট
করার কোনো প্রয়োজন নেই, অতএব স্ট্যাটিক ওয়েবসাইটটি প্রথম অর্থাৎ প্রথম পদ্ধতি উত্তম হবে। বলো তো এটা সবাই ক্লিয়ার কিনা? বলো এটা সবাই ক্লিয়ার কিনা? হুম। আচ্ছা, অনেকে বলতেছে দেখা যায় না, বাট আমার তো মনে হয় এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা যদি এখন পরের পেজে যাই, তো পরের প্রশ্নটা দেখো। এই প্রশ্নে বলা হচ্ছে যে এক্স কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আয়েশা HTML ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করলো এবং গুগল ক্রোম ব্যবহার করে নিম্নরূপ আউটপুট দেখতে পেল। তো আমাকে HTML দিয়ে একটা কোড লিখলাম, যেটা আউটপুট হচ্ছে এটা। তাহলে উক্ত ফলাফলটির পরিবর্তে যদি এমন ফলাফল পেতে চাও, তাহলে তোমাকে কি কি পরিবর্তন করতে হবে। তার মানে জাস্ট তোমাকে এই ফলাফল পাওয়ার জন্য কোন ধরনের কোড লিখতে হবে এটাই চাইছে। এটা বলতো সবাই পারবা কিনা? যদি আমি এটা করে দিব এখন, যে উক্ত ফলাফলের জন্য আমরা কি করব। তাহলে দেখো এই জিনিসটা আমি এখানে যদি সুন্দর মতো করে দেই, তাহলে আমার হচ্ছে HTML এর মধ্যে আউটপুট লাগবে হচ্ছে এটা। প্রশ্নটা আশা করি সবাই দেখতে পাচ্ছ যে h প্লাস ও তারপর স্কোয়ার ইজ ইকুয়াল টু h স্কোয়ার প্লাস 2ho প্লাস ও স্কোয়ার। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? HTML কোডটা লিখতে হবে। তো HTML কোডটা হচ্ছে আমার, প্রথমত আমরা কি করব, ডক টাইপ HTML অনেকে লেখে না, সো এটা নিয়ে আসলে তেমন কোনো সমস্যা নাই। আচ্ছা, আমার সাদা কালি নেওয়া উচিত এখানে, ডক টাইপ HTML। এটা অনেকে লেখে এটা নিয়ে আমি আসলে বলবো না, কোনো সমস্যা হবে। তারপর আমরা কি করি, এটা এখান থেকে লেখা থাকবে সবার HTML ট্যাগ দিয়ে শুরু করবা। তারপর হচ্ছে যেহেতু এখানে আমার কোনো হেডিং এ কোনো কথা বলে নাই, টাইটেল বা কোনো কিছু বলা হয় নাই, তাহলে এর জন্য ওই জিনিসটাকে আমরা ইগনোর করবো। আমরা হচ্ছে সরাসরি বডিতে চলে আসবো, বডি ট্যাগ শুরু করলাম। তো বডি ট্যাগ শুরু করলে দেখো বডিতে কি বলা হচ্ছে, এই একটা লাইন লিখতে হবে না? তো লাইনটা আমরা হচ্ছে নর্মালি প্যারাগ্রাফে লেখাটা রেকমেন্ড করি, অনেকে লিখতে চায় না প্যারাগ্রাফে, তো আমি এখানে প্যারাগ্রাফে লিখবো। তো প্যারাগ্রাফে শুরু করলাম, দেখো প্রথমে হচ্ছে একটা ব্র্যাকেট দেওয়া আছে h প্লাস ও, রাইট? তাহলে আমি তাই করব, যেখানে একটা ব্র্যাকেট দিব, তারপরে আমি এখানে লিখবো হচ্ছে h প্লাস ও, তাই না? এখন h প্লাস ও তো নর্মালি লেখা আছে, বাট স্কোয়ারটা তো উপরে আছে, তাহলে এই স্কোয়ারটা উপরে যেহেতু, এটাকে আমরা কি লিখবো? সুপ, SUP, তারপরে হচ্ছে শুরু হলো, এখানে আসবে 2, তারপর হচ্ছে SUP শেষ হলো। তাহলে আমার কি হবে, এই যে স্কোয়ারটা সেটা উপরে চলে যাবে। এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলো তো? h প্লাস ও লিখলাম ব্র্যাকেটের মধ্যে, তারপরে স্কোয়ারটা যেহেতু পরে, 2টাকে আমরা সুপের মধ্যে লিখছি, সুপেরিয়র। বলো এটা ক্লিয়ার কিনা? কেউ কেউ বলছে আর কি কোনো কালার নাই। হ্যাঁ, অনেক কালার আছে, বাট আমার মনে হয় এই কালারটা ক্লিয়ার এনাফ। হ্যাঁ, এক্স্যাক্টলি, 2টা সুপের মধ্যে গেল। এতটুকু বুঝতে পেরেছো সবাই? ল্যাপটপে চার্জারটা দিয়ে মনে হয় একটু, ল্যাপটপে চার্জার। হ্যাঁ, তোমরা সবাই বলো তো এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক, এই পার্টটা আমি আবার বোঝাচ্ছি, একটা মিনিট, আমি একটু ল্যাপটপটা চার্জে লাগাই দিই।
তাহলে আমরা হচ্ছে এখানে যে প্রথমত যেটা করলাম, এটা 1 সেকেন্ড লাগবে চালু হতে, আমরা ততক্ষণে তোমাকে একটু এটা বলে দিই কিভাবে করছি। তাহলে এই জায়গা থেকে আমরা কি করলাম, আমাদের বলছে যে h প্লাস ও তারপর হচ্ছে একটা হোল স্কোয়ার, তাহলে আমি h প্লাস ও লিখলাম, যেহেতু স্কোয়ারটা উপরে তাহলে এটাকে আমি লিখলাম সুপ, সুপের মধ্যে লিখছি 2, তাহলে আমার এই যে 2টা উপরে চলে গেল। এখন আমাদের লেখা কি এখানে শেষ? না, এখানে আরো লিখতে হবে। তো ওটা হচ্ছে আমাদের কি কি লিখতে হবে আমি এখানে লিখে দিই। তো তুমি সুপ লিখলা, তারপরে প্রশ্ন মধ্যে ছিল ইকুয়াল। আচ্ছা আমি এটা সামনে সামনে দেখি, ওটাই বেটার। এখানে তারপর হচ্ছে ইকুয়াল, তাহলে আমি ইকুয়াল সাইনটা দিলাম। তারপর হচ্ছে এস এর উপর দেখো স্কোয়ার, তাহলে নর্মালি আমি এস লিখবো, বাট এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি এটাকে 2টাকে সুপের মধ্যে লিখবো। বলো তো সবাই এটা ক্লিয়ার কিনা? এসটাকে ইজ ইকুয়াল টু ছিল এইচ স্কোয়ার, তাহলে আমি এস লিখলাম, আর স্কোয়ারের 2টাকে আমি সুপের মধ্যে দিলাম, তাহলে স্কোয়ারের 2টা উপরে চলে গেল। তারপরে আমরা হচ্ছে যা আছে সিম্পলি পুরো জিনিসটাকে লিখবো, যে এখানে হচ্ছে প্লাস 2h আছে, তাহলে আমি প্লাস 2h লিখলাম, প্লাস ও আছে লিখলাম, বাট ওর উপর একটা স্কোয়ার আছে, তাহলে এই 2টাকে আবারও সেম এই সুপের মধ্যে লিখবো। তাহলে আমার এই যে পুরো লেখাটা এটা শেষ হয়ে যাবে। তারপরে ফাইনালি কি করতে হবে, ফাইনালি হচ্ছে এই যে প্যারাগ্রাফটা একটা শুরু করছি ওটা শেষ করে দেব। তারপরে হচ্ছে বডিটা একটা ছিল ওটাকে শেষ করতে হবে, আর এইচটিএমএলটা একটা ছিল ওটাকে শেষ করতে হবে। তো সবাই বলো তো এটা ক্লিয়ার কিনা? এটা সবাই বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কি করছি জিনিসটাকে, তাহলে দেখো আরে তাহলে h প্লাস ও ছিল, h প্লাস ও লিখলাম, স্কোয়ারের 2টা উপরে জন্য এই 2টাকে আমরা সুপের মধ্যে লিখছি, দেন ইকুয়াল ইকুয়াল h আছে h লিখলাম, বাট দেখো আবার স্কোয়ারটা মানে উপরে 2, তাহলে এটাকে আমরা সুপ লেখা 2 লিখলাম। তারপরে হচ্ছে প্লাস 2ho প্লাস ও, ওর উপরে হচ্ছে আবার 2 আছে জন্য এটাকে সুপ লিখে 2 লিখলাম। তারপর হচ্ছে সুপটাকে শেষ করছি, প্যারাগ্রাফ যেটা শুরু করছিলাম ওটাকে শেষ করলাম। তারপর হচ্ছে বডিটা শুরু হয়েছিল যে এটাকে শেষ করছি, আর এইচটিএমএল এর ওপেনিংটা ছিল ক্লোজ করে দিলাম। এটা সবাই ক্লিয়ার? সাবাস, তাহলে এখন হচ্ছে আমরা পরের কোশ্চেনটা দেখি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, ওয়েলকাম আইসিটি ল্যাব, 2বার লেখা আছে লাইনটা, তারপর হচ্ছে এ এর নিচে 2, বি এর উপরে 2। তো এখানে বলছে দৃশ্যকল্প 1 এর প্রথম লাইনটা সবচেয়ে বড় এবং দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং, এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে এইচটিএমএল কোড লিখো। তো আমাকে জাস্ট প্রথম লাইনটা সবচেয়ে বড় হেডিং, দ্বিতীয় লাইনটা সবচেয়ে ছোট হেডিং, এবং তৃতীয় লাইনটা কি করতে হবে, এই যে এইচটিএমএল এর প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে হবে। এটা কি পারবে সবাই? তাহলে আমাকে প্রশ্ন বলা হচ্ছে যে ওয়েলকাম আইসিটি ল্যাব, এই প্রথমে যেটা আছে এটাকে হচ্ছে আমাকে সবচেয়ে বড় হেডিং মানে H1 এ,
তারপরে সেকেন্ড লাইনকে লিখতে হবে H2 তে, আর থার্ড লাইন যেটা এটাকে আমার লিখতে হবে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। তাহলে এটা আমরা কিভাবে করব? প্রথমত হচ্ছে জাস্ট কিছুই করব না, এখানে প্রথমে আমরা জাস্ট এখানে কি করব দেখো, সুন্দর মতো হচ্ছে তুমি HTML লিখলা, তারপর তুমি হচ্ছে বডি ট্যাগটা শুরু করলা। তো বডির মধ্যে আমার এখানে যা যা ভিজিবল এই সব কিছু এখানে দেখা যাবে। যেমন হচ্ছে প্রথমে বলছে আমাকে H1 এর মধ্যে প্রথম লাইনটা লিখতে, তাহলে আমি H1 ট্যাগ দিয়ে শুরু করব, সেখানে আমি লিখবো ওয়েলকাম টু আইসিটি ল্যাব, ওয়েলকাম টু আইসিটি ল্যাব। এটা লিখার পরে এটাকে আমি হচ্ছে ক্লোজ করে দেবো, তাই না? দেন সেকেন্ড লাইনটাকে বলছে H6, সবচেয়ে ছোট, 2 না স্যার এটা 6 হবে, তাহলে এখানে আমি H6 দিব। সেম লাইনটা আবার লিখবো ওয়েলকাম টু আইসিটি ল্যাব, তারপর এটাকে আবার ক্লোজ করে দিব। বলো তো এই দুই লাইন ক্লিয়ার কিনা? দেন থার্ড লাইন আমাকে কি করতে হবে, এগুলো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে হবে। এটা আমি একটু পিছনে থেকে লেখা শুরু করি। তো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যখন লিখবো এ আসছে, এ লিখলাম, তারপর দেখো টুটার নিচে, তাহলে টুটা কিভাবে লিখতে হবে, সাবের মধ্যে নিতে হবে, সাব টু সাব ক্লোজ। তার মানে কি এই যে সাব এতটুকুর মধ্যে যা আছে এটা নিচে চলে যাবে, এর নিচে গেল 2, তারপর লিখবো বি, এখন বি এর উপরে হচ্ছে 2, তাহলে এবার কি লিখবো, সুপ। বি এর উপরে যেহেতু 2 আছে তাহলে আমরা সুপ দিয়ে 2 দিব, দেন হচ্ছে এই সুপটাকে শেষ করে দেব, ক্লোজ করে দিলাম। তাহলে আমরা দেখো এ আছে, এ লিখছি, নিচে হচ্ছে 2, তাহলে সাব 2, তারপর বি লিখলাম, সুপ 2, তাহলে এতটুকু হচ্ছে ক্লিয়ার। তাহলে HTML শুরু করলাম, বডির মধ্যে আমরা 3টা জিনিস লিখছি, এখন আমরা জাস্ট এগুলোকে সবগুলোকে একসাথে ক্লোজ করে দিব। বডি শুরু হয়েছিল, বডিকে ক্লোজ করে দিব, আর তারপর হচ্ছে HTML শুরু করছিলাম, ওটাকেও ক্লোজ করে দেব। বলো তো এটা ক্লিয়ার কিনা? বলো তো এটা সবাই ক্লিয়ার কিনা? আমাকে প্রশ্নে বলা হচ্ছে যে প্রথম লাইনটাকে হচ্ছে সবচেয়ে বড় হেডিং, আর দ্বিতীয় লাইনকে সবচেয়ে ছোট হেডিং, আর যে লাস্টের লাইন ওটাকে হচ্ছে প্যারাগ্রাফে লিখতে। তাহলে আমার প্রথম লাইনে হচ্ছে ওয়েলকাম টু আইসিটি ল্যাব, সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, আর সবচেয়ে ছোট হচ্ছে H6, আর শেষে যেটা ওটা হচ্ছে প্যারাগ্রাফ। তাহলে এই তিনটাকে আমরা যখন লিখবো তখন হচ্ছে দেখো H1 এর মধ্যে আমি প্রথম লাইনটাকে লিখলাম ওয়েলকাম টু আইসিটি ল্যাব, ক্লোজ করে দিলাম। সেকেন্ড লাইনটাকে H6 এর মধ্যে লিখলাম, আর যে তৃতীয় লাইন ছিল এ এর নিচে 2, বি এর উপরে 2, এটাকে প্যারাগ্রাফে লিখলাম। তাহলে হচ্ছে আমাদের, আচ্ছা আমি এখানে প্যারাগ্রাফটা ক্লোজ করি নাই, প্যারাগ্রাফটা শুরু হয়েছে, প্যারাগ্রাফটা এখানে ক্লোজ করে দেওয়া লাগবে। তারপর হচ্ছে আমি যে থার্ড লাইনটা প্যারাগ্রাফে লিখছি, এ লিখলাম, যেহেতু 2 নিচে ওটাকে আমি সাব দিয়ে লিখলাম, আর তারপর হচ্ছে বি, নরমালি বি লেখা হয়েছে, আর 2 যেহেতু উপরে সুপ দিয়ে লিখছি। এখন আমরা সাব সুপ এগুলো কি সবাই ক্লিয়ার, উপরে নিচে কি হয়? হ্যাঁ, পিটাকে যে বন্ধ করছে এখন। এই জিনিসটা আমি তোমাদের সবাইকে আবার দেখাই। মনে করো তুমি যদি নরমালি এক পাশে আমি হচ্ছে লিখবো, আরেক পাশে এটার আউটপুটটা দিব। মনে করো তুমি বডিটাকে মধ্যে যা লিখবে ওগুলো আমাদের স্ক্রিনের মধ্যে হচ্ছে শো হবে। তো তুমি যদি কোনো কিছুর উপরে কোনো কিছু লিখতে চাও তখন আমাদের এই সুপ ট্যাগটা লিখতে হয়। সুপ ট্যাগ হচ্ছে একটা কন্টেনার ট্যাগ, এটা শুরু হবে শেষ হবে। সুপ মানে হচ্ছে এটাকে অনেকভাবে মনে রাখা হচ্ছে সুপেরিয়র, মানে উপরে থাকবে। তুমি এখানে যাই লিখো, মনে করো এখানে তুমি লিখলা হচ্ছে এবি, তাহলে এবিটা কোনো কিছুর উপরে যাবে, কার উপরে যাবে, আগে তুমি যা লিখবা। মনে করো তুমি এখানে লিখলা হচ্ছে এম, তাহলে দেখো এম লিখছো, তারপর সুপের মধ্যে লিখছো এবি, তাহলে রেজাল্টটা কি আসবে, নরমালি এম আসবে, উপরে আসবে এবি। এখন তুমি পুরো জিনিসটাকেই সেম রাখলা, বাট এবার তুমি যদি জাস্ট সুপের জায়গায় সাব লেখো, সাব মানে কি, নিচে আসবে। তো তুমি যদি জাস্ট সাবের মধ্যে জিনিসটাকে লেখো তাহলে তোমার আসবে এম, নিচে হবে এবি। অত এটা সবাই ক্লিয়ার কিনা? একজনে বলছে নেস্টেড এসটিএমএল। নেস্টেড এসটিএমএল জিনিসটা কি জানো? এটা হচ্ছে খাঁচার মতো, যে একটা ট্যাগের আন্ডারে যদি অন্য কোনো ট্যাগ থাকে, তো এখানে বডির আন্ডারে বাকি ট্যাগগুলো আছে না, এগুলো সবগুলো কিন্তু নেস্টেড এসটিএমএলই পড়ে। তো আমরা নরমালি নেস্টেড বলতে যেটা বুঝাই ওটা হচ্ছে তোমরা এই যেটা বুঝাচ্ছ টেবিল বা লিস্ট, নেস্টেড লিস্ট গুলা।
টেবিলটা তো অবশ্যই আসবে, টেবিলটা এখানে আসবে আসবে না কেন? তাহলে আশা করি এটা সবাই ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা পরের সিকিউতে দেখি। দেখো টেবিল অলরেডি চলে আসছে। এই সিকিউতে আমরা টেবিলটাও করব, সাথে সাথে এই যে পুরো আছে। এখন এখানে আমরা অনেকে হচ্ছে এখানে কি বলে এটাকে ফরম্যাটিং ট্যাগ গুলো, এগুলোর সাথে যদি পরিচিত থাকি তাহলে আমরা আসলে এই জিনিসটা আনসার করে আসতে পারবো সুন্দর মতো। তাহলে আমরা আগে হচ্ছে কিছু ফরম্যাটিং ট্যাগ গুলো বলে থাকি। দেখো এই যে এই বোর্ডটা বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলো, এই যে টেবিলের প্রশ্ন যেখানে আমরা দেখো কল স্প্যান হলো রো স্প্যান হলো, এগুলো খুব বেশি আসে। তাহলে এখন আমরা হচ্ছে এই জিনিসটা করি নাকি? সবার আগে বলছে যে এখানে ছাত্রদের এসটিএমএল কোডটা কেমন হবে। ছাত্ররা যে এসটিএমএল কোড লিখছে ওটা হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে এই জিনিসটা। তো এই জিনিসটা আউটপুট পাইতে হলে তোমাকে কেমন এসটিএমএল লিখতে হবে? প্রথমত দেখো এখানে যে কুইক, এটা আমি হচ্ছে মুখে মুখে বলবো। এখানে যে কুইক লেখাটা আছে, কুইকটা হচ্ছে বোল্ড করা মোটা অক্ষরে, তাহলে কুইক লেখাটা আসবে বি ট্যাগের মধ্যে, বোল্ড ট্যাগের মধ্যে। তারপর নর্মালি দেখো ব্রাউনটা একটু বাঁকা করা, এটা হচ্ছে ইটালিক, ইটালিক এর মধ্যে আসবে। আর তারপর হচ্ছে ফক্স, ফক্সের নিচে একটা আন্ডারলাইন করা, তাহলে আন্ডারলাইন ট্যাগ। তাহলে এক লাইনে আমাদের কি কি ট্যাগ হলো বলো? বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। যেহেতু মোটা অক্ষরে এটা হবে বোল্ডের মধ্যে, এটা হচ্ছে তোমার ইটালিক একটু বাঁকানো আই ট্যাগের মধ্যে, আর তারপর হচ্ছে ফক্স। তারপর হচ্ছে জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো জাম্পস, আমি একটা জিনিস করি, এটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখা দিই। তোমাদেরকে এখন হচ্ছে এই যে কোডগুলো আছে এসটিএমএল এর, এগুলো সরাসরি রান করে একটা দেখাবো, তাহলে তোমরা এটা ইজিলি আরো বুঝতে পারবা। হ্যাঁ, হাইপারলিংকটা একটু দেখাবো। আচ্ছা দেখি আমরা যদি প্রশ্নের মধ্যে হাইপারলিংকটা আসলে আমরা দেখা দিব। যেমন এটা হচ্ছে একটা টেক্সট এডিটর। আমি এখন হচ্ছে এখানে একটা ফাইলের নাম দেবো, যেহেতু এসটিএমএল তাহলে অবশ্যই এটা হবে index.html। ইন্ডেক্স হচ্ছে যে কোনো একটা নাম হইতে পারে, ওইটা আমি একটু জুম করি তোমাদের দেখার জন্য। দেখো এখানে হচ্ছে নামটা হচ্ছে index.html, তার মানে এখন এই ফাইলটা সম্পূর্ণটা এসটিএমএল এ লেখা হবে। তাহলে এখন আমরা হচ্ছে এখানে নর্মালি এসটিএমএল একটা টেমপ্লেট দিয়ে দেই, যেখানে আমাদের হচ্ছে এই হেড ট্যাগটা না দিলেও চলবে, জাস্ট এসটিএমএল ট্যাগটা লিখলাম আর হচ্ছে বডি ট্যাগটা লিখলাম। এতটুকু আশা করি সবার ক্লিয়ার। আমি কিছুক্ষণ হচ্ছে স্ক্রিনের বাইরে আছি, এখানে এই জিনিসটা একটু তোমাদেরকে আমি প্রোগ্রামটা দেখায় ফেলি। আর এখানে যে লেখাটা আসতেছে এটা হচ্ছে আমরা ধরো হচ্ছে ইয়াতে ওপেন করি, তার মানে আমি যে কোডটা লিখবো কোড হচ্ছে এখানে রিফ্রেশ হবে ফুল টাইম। তাহলে আমাদের প্রথমে দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, কুইক। কুইকটা হচ্ছিল বোল্ড আকারে, তাই না? তাহলে আমাকে কুইকটাকে লিখতে হবে বোল্ড ট্যাগের মধ্যে। তাহলে বোল্ডটা কিভাবে লিখতে হয়? বি দ্বারা শুরু হবে, বি দ্বারা শেষ হবে, মাঝখানে আমি লিখবো কুইক, QUICK। দেন আমি যদি এই জিনিসটা
হচ্ছে তোমাদের এখানে রিফ্রেশ করি, তাহলে তোমরা এটা রেজাল্টটা দেখতে পারবা। দেখো কুইকটা হচ্ছে এখানে একটু মোটা এবং বোল্ড আকারে দেখা যাচ্ছে। তারপরে ছিল আমাদের ব্রাউন, যেটা ছিল ইটালিকের মধ্যে, তাহলে আমরা এটাকে লিখবো যে দেখো বোল্ড দ্বারা শুরু হয়েছে, বোল্ড দ্বারা শেষ হয়েছে, তারপর আমাদের ছিল ইটালিকের মধ্যে ব্রাউন, তাই না? তাহলে BROWN। দেখো তাহলে এখন জিনিসটা কি হবে, এই যে ব্রাউন ওয়ার্ডটা এটা ইটালিকে চলে আসবে। দেখো তো এটা ক্লিয়ার কিনা? তারপর ছিল ফক্স, যেটা হচ্ছে আন্ডারলাইনের মধ্যে, তাহলে আমরা ইউ ট্যাগ নিব। ইউ ট্যাগ নিলাম, এখানে আমরা লিখবো ফক্স। তাহলে এই জিনিসটা এখন দেখো কেমন হয়, আর কুইক ব্রাউন ফক্স। তো এখন এই জিনিসটা খেয়াল করো, তাহলে কুইকটা হয়েছে মোটা হাতের অক্ষরে, তারপরে হচ্ছে আমাদের ব্রাউনটা হচ্ছে ইটালিকে, আর ফক্স নিয়ে চলে আসছে আন্ডারলাইন। তাহলে এটার জন্য আমাদের আসলে কি কোডটা লিখতে হয়েছে এখানে খেয়াল করো তো সবাই। একটা কোড নিলাম, এখানে আমরা হচ্ছে বি এর মধ্যে লিখছি কুইক, আই এর মধ্যে লিখছি ব্রাউন, আর ফক্স এর মধ্যে লিখছি ইউটা লিখছি, ফক্স লিখছি ইউর মধ্যে আন্ডারলাইনের মধ্যে। আর আমাদের অনুযায়ী রেজাল্টটা আসছে তোমার আর কুইক ব্রাউন ফক্স। তারপরে যদি আমরা দেখি এখানে আর কি কি আছে, যে জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো জাম্পস ওভার এটা কিসের মধ্যে, দেখো স্ট্রাইক না বা ডেল, এটা আমরা দুইভাবে লিখতে পারি, স্ট্রাইক দিয়েও লিখতে পারি, ডেল দিয়েও লিখতে পারি। এই জাম্পস ওভারটা হচ্ছে কাটা হয়েছে। তাহলে আমি এই জিনিসটা কিভাবে লিখি দেখো, যে মনে করো হচ্ছে আমি এটা ডেল ট্যাগের মধ্যে লিখবো। তাহলে যদি ডেল ট্যাগের মধ্যে জিনিসটা লিখি, তখন জিনিসটা তোমরা দেখবা যে সুন্দর মতো এখানে জিনিসটা বাঁকা হয়ে যাবে। খেয়াল করো এখন তোমাদের এই যে জাম্পস ওভারটা, এটা হচ্ছে মাঝখান দিয়ে একটা স্ট্রাইক পড়ে গেছে, বাট সব কিন্তু একই লাইনে আছে, আমার কিন্তু এই লাইনটা নিচে লিখতে হবে, তাই না? তাহলে এখানে আমার আসবে ব্রেক ট্যাগটা, ফক্সের পরে আমি যদি ব্রেক দেই তখন দেখবো জাম্পস ওভারটা নিচে লাইনে চলে আসবে। তাহলে এখন দেখো আমি ফক্সের এই যে লেখাটা আছে এরপরে আমি দেবো ব্রেক BR। এখন বিআর হচ্ছে একটা এমটি ট্যাগ। এখন দেখো বিআরটা এখানে শুরু হয়েছে ঠিকই, এই বিআরটা এখানে আমাদের শুরু হয়েছে ঠিকই, বাট এ কিন্তু শেষ হয় নাই, কারণ এটা একটা এমটি ট্যাগ। এখন এই জিনিসটা লিখলে তখন দেখবা যে এখানে সুন্দর মতো আমাদের ইয়েটা চলে আসবে, এটা হচ্ছে এখন নিচে লাইনে চলে আসবে। এটা ক্লিয়ার সবার? এভাবে তোমরা প্রত্যেকটা ফরম্যাটিং ট্যাগ যদি লেখো দেখবা যে জিনিস এরকম স্টেপ বাই স্টেপ ঠিক হইতেছে, যে আমার কুইকটা বোল্ড হইলো, ব্রাউন ইটালিক, ফক্সটা আন্ডারলাইন। বলো তো এটা সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ এক্স্যাক্টলি, বিআর ট্যাগটা হবে। দেখছো এখন বিআর ট্যাগটা দেওয়ার পরে এই লেখাটা সম্পূর্ণ নিচে লাইনে চলে আসলো। আমি কিন্তু HTML যে কোড লিখলাম তখন কিন্তু আমি সবগুলো এক লাইনে লিখছি, আমি কিন্তু ওখানে যদি স্পেস দিলে লাভ নেই, বাট আমাকে বিআর দিলে আমার আসলে আউটপুটটা নিচে লাইনে আসবে। তো আশা করি এটা সবাই ক্লিয়ার। তারপরে আমরা হচ্ছে এখন যেটা দেখবো ওটা হচ্ছে আমাদের যে ইয়াটা টেবিল ট্যাগটা। আশা করি এখানে বাকিগুলো তোমরা সুন্দর মতো লিখে আসতে পারবা। লেজি ডগ, ডগটা হচ্ছে তোমার সুপে যাবে, দেনটা হচ্ছে তোমার সাবে যাবে, ইট ফেল এটা বোল্ড এবং ইটালিক একই সাথে, আবার প্রে টু আ লায়ন, দেখো এটা ইটালিকও আছে আন্ডারলাইনও আছে, তার মানে সেম ট্যাগের মধ্যে তোমরা দুটো জিনিসকে লিখবা। হ্যাঁ স্ট্রাইক দিলেও হবে, তুমি ডেল বা স্ট্রাইক যেটা দাও এটা বাঁকা যাবে। আবার ইটালিকের ক্ষেত্রে তুমি এমফেসাইজ যদি ইএম দাও তাহলে কিন্তু তোমার হচ্ছে ইটালিকে চলে আসবে। তারপরে আমরা হচ্ছে যেটা দেখবো ওটা হচ্ছে আমাদের এই টেবিলের যে টেবিলটা কিভাবে বানাতে হয়। তো টেবিল বানানোর জন্য এটা আমরা হচ্ছে একটু হাতে কলমে করবো। তো এই টেবিলটাকে যদি এটা আচ্ছা আমাদের লাস্ট থেকেও আমরা যদি টেবিলটাকে কনসিডার করি, এটা মূলত কেমন হলে ভালো হতো, যে এখানে একটা দাগ এখানে একটা দাগ, যেটা আমি বুঝাতে চাচ্ছি ওটা হচ্ছে তোমরা ধরে নাও যে এই টেবিলে হচ্ছে এরকম একটা রো যাবে, তারপরে হচ্ছে এরকম টোটাল 3টা রো থাকবে এই টেবিলে, আর এই বরাবর হচ্ছে তোমার 3টা কলাম থাকবে। নর্মালি যদি আমি এই টেবিলটাকে চিন্তা করতাম এটা এমন হলে ভালো হতো, বাট দেখা গেছে এই টেবিলের মধ্যে এই যে বি ও 2টা রো বরাবর জায়গা নিয়ে ফেলছে, 2টা কলাম বরাবর, 2টা কলামের জায়গাও একাই নিয়ে ফেলছে, মানে এই 2টা জায়গা এই বিটা হচ্ছে আমাদের একাই নিয়ে ফেলছে।
তাহলে জিনিসটা কেমন হলো, এ হচ্ছে আমাদের একটা জায়গা নিছে, বাকি এই যে বিটা আছে ও একই সাথে দুইজনের জায়গা নিচ্ছে, তাই না? তারপরে হচ্ছে আমার এখানে সি, সি ডি ই এফ ওরা আবার সুন্দর মতো একটা করে ঘর নিচ্ছে। আর এখানে এটা একটা ঘর ফাঁকা। তার মানে এই যে বি ছিল, বিটা হচ্ছে একই সাথে তোমার দুইটা কলাম বরাবর জায়গা নিচ্ছে, তাই না? তাহলে ও কিন্তু একই রোতে আছে, কিন্তু কলাম দেখো এই কলামের জায়গাও নিচ্ছে, এই কলামের জায়গাও নিচ্ছে। তাহলে যদি এরকম কখনো তোমরা দেখো যে একটা জিনিস দুইটা কলামের জায়গা নিল, তখন আমরা যে অ্যাট্রিবিউট ইউজ করবো ওটা হচ্ছে আমাদের কল স্প্যান। আর যদি তোমরা দেখো যে একটা জিনিস দুইটা রোর জায়গা নিচ্ছে, যেমন দেখো এই যে ঘরটা এটা তোমার সেকেন্ড রোতেও আছে, থার্ড রোতেও আছে, তখন হবে আমাদের রো স্প্যান। তাহলে কল স্প্যান এবং রো স্প্যান এই দুটো জিনিসকে বুঝতে পারছো? হ্যাঁ, একজনের পুরো জিনিসটা, আহসান হাবিবে ফুল জিনিসটাকে হচ্ছে কোডের মধ্যে লিখেছে। তাহলে দেখো আমরা এই কোডটা কিভাবে লিখবো। আমরা হচ্ছে নর্মালি একটা টেবিল যখন শুরু করব, আমাদের HTML এর মধ্যে মনে করা হচ্ছে বডি ট্যাগ, আমি উপরেগুলো লিখলাম না, ওগুলো তোমরা লিখে নিবে, অবশ্যই HTML দিয়ে শুরু করে শেষ করবে। তো বডি ট্যাগের মধ্যে দেখো একটা হচ্ছে আমার প্রথমত টেবিল রো, তাহলে আমি টিআর দ্বারা শুরু করব। আমি যখনই টিআর লিখলাম তখন আমার এই বরাবর রোটা তৈরি হয়ে গেছে। তো এখন এই টেবিল রো এর মধ্যে হচ্ছে একটা জিনিস খেয়াল করো, যে এ আছে প্রথম একটা ডেটা, এগুলো হচ্ছে আমাদের ডেটা প্রত্যেকটা। তাহলে আমাকে প্রথমে এখানে লিখতে হবে টেবিল ডেটা, ওটা হচ্ছে এ, টেবিলটা শুরু করলাম, এটা আমরা শেষ করে দিব। এই টেবিলের মধ্যে একটা টেবিল ডেটা দিলাম, আরেকটা টেবিল হচ্ছে বি। এখন যখন আমি এখানে বিটা এই টেবিল ডেটা লিখবো, বাট এই ডেটাটা তো আমি দেখলাম যে এখানে একটা দুইটা দুইটা কলাম বরাবর জায়গা নিয়ে রাখছে, তাই না? এই কলাম এবং এই কলাম, তাহলে এখানে হচ্ছে দুইটা কলাম বরাবর জায়গা নিচ্ছে। তো এখানে আমাদের যে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে হচ্ছে কল স্প্যান। তারপরে এখানে কি ছিল, বি। বলো তো এটা সবাই ক্লিয়ার কিনা? এখন একটা জিনিস কি, আমরা এই যে টেবিলটা, আচ্ছা আমরা টেবিলটা লিখি নাই, এখানে হচ্ছে তোমার টেবিলটা শুরু হবে টেবিল ট্যাগের মধ্যে, টেবিল ট্যাগ শুরু হবে, টেবিল ট্যাগটা পরে আবার শেষ করে দেবো। এখন তুমি যদি এখানে একটা বর্ডার দেওয়া হবে, কারণ আমাদের এখানে দেখছি মার্জিন গুলো আছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে বর্ডার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা বডির মধ্যে নিলাম, টেবিলের মধ্যে বর্ডার 1 দিলাম, তারপর হচ্ছে আমরা একটা টেবিল রো শুরু করলাম, যেখানে আমাদের একটা টেবিল ডেটা আছে এ, আর হচ্ছে টেবিল ডেটাটা আমাদের শেষ করে দিলাম। দেন নেক্সট টেবিল ডেটা নিলাম, যেটা হচ্ছে দুইটা কলাম বরাবর জায়গা নিচ্ছে, এই জন্য এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম যে কল স্প্যান। তো কল স্প্যান হচ্ছে 2। তো যখন আমি কল স্প্যান 2 দিলাম, এই বিটা এখন দুজনের ঘর জায়গা নিয়ে ফেললো। দেন আমরা হচ্ছে এই টেবিল রোটা শুরু করছিলাম, এটাকে শেষ করে দিব। তাহলে আমাদের প্রথম রো এর যে কাজ এটা শেষ। তারপরে আমাদের হচ্ছে সেকেন্ড রো এর কাজে আসবে। সেকেন্ড রো এর ক্ষেত্রে যদি আমরা দেখে নেই, প্রথমে দুটো টেবিল ডেটা একদম সুন্দর মতোই আছে, বাট থার্ড যে টেবিল ডেটা ও হচ্ছে দুইজনের রো জায়গা নিছে, তাহলে আমাদের হচ্ছে জাস্ট রো স্প্যান করতে হবে। তাহলে আমি এখানে নেক্সট টেবিলটা শুরু করি, টেবিল রো শুরু করলাম, তারপর হচ্ছে আমাদের টেবিল ডেটা হবে সি, ডি, আর থার্ডে যেটা আছে ওটা হচ্ছে আমাদের এখানে যেহেতু কোনো কিছু লেখা নেই, আমরা একটা ব্ল্যাঙ্ক বা ব্রেক দিয়ে দিব এখানে, যেটা হচ্ছে টিডি। বাট এই টিডিটা আমাদের হচ্ছে দুইটা কলাম বরাবর জায়গা, দুইটা হচ্ছে তোমার রো বরাবর জায়গা নিচ্ছে, এই জন্য এখানে আমাদের রো স্প্যান 2 করতে হবে। তো রো স্প্যান 2 করলাম, আর এখানে যেহেতু তোমার কোনো কিছু লেখা নেই, তুমি একটা বিআর লেখা দিতে পারো, তারপর হচ্ছে এটাকে এন্ড করে দিবা। তাহলে আমাদের হচ্ছে সেকেন্ড রো শুরু হয়েছে, সেকেন্ড রোটাকে শেষ করে দিব। তো তেমনি তুমি যে থার্ড রো যখন লিখবা, থার্ড রোর মধ্যে হচ্ছে জাস্ট আমার দুইটাই টেবিল আছে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এফ, তখন তুমি দুইটা টেবিল ডেটা নিবা, তোমার হচ্ছে এই কাজটা শেষ হয়ে যাবে। এটা সবাই ক্লিয়ার? হ্যাঁ, টেবিল বর্ডার হবে, তোমাকে টেবিল বর্ডারটা এক দেওয়া লাগবে। তাহলে বলো তো সবাই এটা ক্লিয়ার কিনা?
ক্লাসটা অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, আমরা হচ্ছে ক্লাসটা এখনই শেষ করে দিব। বিয়ারটা হচ্ছে এমনিতে অপশনাল, তোমরা চাইলে না চাইলে ওটা না দিলে কোনো সমস্যা হবে না, বাট এমনিতেই দিয়ে রাখা ভালো। অনেকে এই জায়গাতে এনবিএসপিও দেয়, তো এগুলো হচ্ছে দিলেও হয় না দিলেও হয়। তাহলে এখানে আমাদের জাস্ট বুঝতে হবে যে রো স্প্যান এবং কল স্প্যান এই দুটো জিনিস আমাদের পরীক্ষা একদম মাস্ট আসবে। তোমরা যদি এই দুটো জিনিসকে ঠিকমতো রাখতে পারো, দেখো যেই ঘরটা দুইটা রো বরাবর জায়গা নিবে, দুইটা রোর জায়গায় একটা ঘর নিলে হবে রো স্প্যান। স্প্যান মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, তাহলে দুইটা রো জায়গা নিছে, তো রো বরাবর স্প্যান হচ্ছে 2। এখন দেখালো আবার উপর নিচে দুইটা কল বরাবর এরকম জায়গা নিচ্ছে, তখন আমার হবে কল স্প্যান ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, এখানে আসলে অ্যালাইন সেন্টারটা দেওয়ার দরকার নাই, কারণ তোমার এটা হচ্ছে ঘরগুলো ছোট ছোট, তো এটা কি সেন্টারে নাকি এটা খুব একটা ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। এখানে তোমার লেখাগুলো দেখো মোটামুটি হচ্ছে সেন্টার ধরে নিতে পারো, বাট এগুলো হচ্ছে তোমার সেন্টার না দিলেও হবে যদি ঘরটা অনেক বড়, তো বাট বিটা সেন্টার দিবে অবশ্যই। বি দেখাটা বরাবর মাছ বরাবর আছে, তাহলে তোমাদের এটা হচ্ছে সেন্টারে দেওয়া লাগবে। তো ক্লাসটা হচ্ছে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, আর মোটামুটি আমাদের সিকিউ গুলো কয়েকটা প্র্যাকটিস হয়ে গেছে। তো ইনশাল্লাহ হচ্ছে আমরা এই ক্লাসটা এখানে শেষ করব। আর আগামী হচ্ছে আজকে রাত 7:20-এর দিকে তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আরেকটা ক্লাস শুরু হবে। তাহলে এই পর্যন্তই, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।